দ্বিতীয় অতিথি হচ্ছেন আহমেদ বাবু। তো বাবু ভাই আমাদের, এবং আমি তার কাছে শুনবো প্রথমে একটা বড় ঘটনা দিয়ে আমরা শুরু করি, কি বলেন? রাসেল ভাই, থ্যাংক ইউ। এই ঘটনাটা হচ্ছে আপনার আমাকে বলেছে নাইম হোসেন টনির বন্ধু রঞ্জু আর কি, ওর লাইফের ঘটনা আর কি, নিজের। জি, তো ওই ঘটনাটা শুরু করি রাসেল ভাই। জি প্লিজ। রঞ্জুরা অ্যাকচুয়ালি তারা হচ্ছে আপনার পশ্চিমবঙ্গের, মানে ওদের ফ্যামিলি ট্রি যেটা এসছে ওখান থেকে, এবং ওরা সেটেলড বাংলাদেশে। আচ্ছা। তো ও ওর লাইফ টাইমে কখনো ওখানে তখনও যায়নি আর কি, যখন পর্যন্ত এই ঘটনাটা শেয়ার করে সে। তো তখন সে যখন আপনার ইন্টারমিডিয়েট যখন যে পাস করে, তখন তার যাওয়ার সুযোগ হয়। তো সে খুব কিউরিয়াস থাকতো, তার ফ্যামিলিকে জিজ্ঞেস করতো যে মানে কেন আমি যেতে পারি না, তোমাদের মধ্যে তো অনেকেই যায়, হ্যাঁ তোমরা যাও ওখানে বেড়াও ঘুরে আসো, আমাকে তোমরা নাও না, এটা খুব একটা অ্যাবনর্মাল জিনিস, আমার বোনও গিয়েছে। তো ওরা বলে যে ফ্যামিলি থেকে ওকে সবসময় বলা হতো যে না, কোনো কারণ নেই, তোমার এখন যাওয়ার দরকার নাই, তুমি পড়াশোনা করো, টাইম ফর ইউ টু স্টাডি, এখন যাও। তো ওর কাছে জিনিস একটু রহস্যময় লাগতো, বাট ওকে যেতে দেওয়া হয় কাইন্ড অফ লাইক ও জোর করেই যায়, ওর যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে যায়। আচ্ছা। তো ওখানে যাওয়ার পর ওকে দেখে যে ওকে যার কাছে দিয়ে দিয়েছিল সেটা ছিল ওর আপনার একজন জেঠি বলে আর কি, মানে ওর মানে চাচা, বড় চাচার ওয়াইফ তাকে, এবং তাকে ব্যাপক ইনস্ট্রাকশন দেয় রঞ্জুর মা। এটা সে তখন জিনিসটা অ্যাবাউট লাইক কি দেয় ওর তখন সে খেয়াল করতে পারেনি। আচ্ছা আচ্ছা। কোথাও মানে যেতে দেওয়া হবে না বা সামথিং লাইক দ্যাট, যাকে আপনার বাইন্ড করে রাখা। তো ওর কাছে তখন জিনিসটাই লাগে যে হয়তো আমি যাচ্ছি দেশের বাইরে ফার্স্ট, এবং আমার হয়তো ওখানে কিরকম কি আমি তো জানি না, হয়তো আমাকে এই কারণেই রাখা হচ্ছে বা এই ধরনের কোনো কথা বলে দেওয়া হচ্ছে ফ্যামিলির কাছে। তো এটাতে বেশ কনফিউজ থাকে, বাট সে মনে করে যা আমি ওখানে গেলে আমাকে কে পায়, আমি ঘুরবো ফিরবো আনন্দ করবো। তো যেটা হয় যখন ও যায়, যাওয়ার পরে ওদের যে অ্যাকচুয়াল যে বাড়িটা আর কি, সেখানে যখন নিয়ে যায়, সেটা হচ্ছে ওর দাদার মানে দাদাদের আর কি পূর্বপুরুষদের যে ভিটা আর কি, বিশাল। তো বলে দেখে যে শোনে যে ওইটা একসময় ওর দাদার পূর্বপুরুষরা জমিদার ছিল, এবং তাদের বিশাল পুরানো বাড়ি টাড়ি পড়ে রয়েছে, অনেক হেরিটেজ সহ ভেতরে। আচ্ছা। তো ওর কাছে খুব ভালো লাগে। তো ওকে ওখানে বলেই দেয় যে তুমি এখানে আসছো বাবা, তোমার কিছু জিনিস আছে যেটা তুমি নিজের মেইনটেইন করতে হবে, যে তুমি একা একা ঘুরবে না, তোমার যদি ঘুরতে ইচ্ছা হয় তুমি কাউকে সাথে নিয়ে ঘুরবে, এবং তোমাকে সে দেখাবে কোথায় নিয়ে যাবে এসে, আর তুমি তো এই বাড়িরই লোক, হ্যাঁ এসে। তো তখন সে বলে যে আমি ঘুরবো না কেন, আমার তো স্বাধীনতা আছে, আমি যখন ঢাকায় ছিলাম আমি এই জায়গায় যেতাম, ওই জায়গায় আমাকে কেউ বাইন্ড করতো না, নিজের মতো থাকতাম। বলে না, এটা তো ঢাকা না, এটা তুমি আরেকটা জায়গায় এসছো, এবং এখন তুমি কখনো এর আগে আসো নাই, এবং এটা পুরনো বাড়ি, এখানে অনেক কিছু আছে। তো বলে অনেক কিছু বলতে কিরকম? তো বলে যে এখানে আছে, কুয়াও আছে, লুকানো কুয়া, সুড়ঙ্গ, হ্যাঁ যেখানে তুমি পড়ে গেলে হারাই যেতে পারো। তো বলে যে এরকম জিনিস কি আছে, আনঅ্যাটেন্ডেড থাকে? বলে হ্যাঁ আছে, হয়তো এখন সময়ের জন্য ওই জায়গাগুলো হয়তো ভরাট হয়ে গেছে কোনোভাবে, বা ওটার মানে এন্ট্রান্সের মধ্যে স্ল্যাব দেওয়া ছিল সেগুলো পুরান হয়ে গেছে, প্লাস জমিদার বাড়ি পুরান, এখানে সাপ খোপ আছে, এইসব অনেক কিছু বললো। কিন্তু ওর কাছে যুক্তিটা আসলে সঠিক মনে হয় না, যে আমি একটা গ্রোন ছেলে, আমাকে এইভাবে করে রেস্ট্রিকশন কেন দেবে। এনিওয়েজ, তো এটা শুনে সে মোটামুটি থাকে। তো ফার্স্ট দিন সে হালকা পাতলা ঘোরাফেরা করে, মানে সে যায় না, মোটামুটি মেনেই চলে, এরকমই চলে, এবং সে অনেকের সাথে গল্প করে। তো ও একটা জিনিস দেখে যে ওকে খুব সমীহ করে সবাই, সমীহ করে চলে, এবং ওকে যে একটা ছেলেকে অ্যাসাইন করা হয়েছিল ওকে ঘোরানোর জন্য, তো ও তাকে জিজ্ঞেস করে যে আচ্ছা আমাকে দেখে মানুষ ভয় পায় কেন, আমি তো আসলে ভয় পাওয়ার মতো কিছু করতেছি না, প্লাস আমি তো এখানে এসে আমার আচরণটাও একটু ডিফারেন্ট, আমি তো ওরকম করছি না। তো ওকে কিছু বলে না। তো পরে এক সময় সে যখন ফ্রি হয়ে যায় তখন বলে কি দেখেন আপনার ফ্যামিলি মেম্বার আছে সবাই একটু রাগী টাইপের, যাদেরকে আমরা চিনি তারা খুব রাগী এবং খুব অন্য টাইপের ছিল, মানে সহজেই করেন, তো কোন সময় কিসে মাইন্ড করেন রাগ করেন সেটা তো আমরা জানি না এসে। তো তখন বোঝে, ও জানতো যে তার বাবার কথা, তার বাবা ইজ ভেরি সফট হার্টেড মানুষ, তো চিন্তা করেন আমার বাপ তো এরকম না, এই ধরনের কথাবার্তা কেন বা কি। তখন তার ইন্টারেস্ট একটু বাড়ে ব্যাপারটা নিয়ে। তো এটা আরেকটু ইনকোয়ারি করার চেষ্টা করে, একটু আশেপাশে মানুষের কাছে যায়, যাদের সাথে পরিচয় হয় জিজ্ঞেস করে কে ছিল আমার, কে কি। তখন তার ব্লাড ট্রি সম্বন্ধে বলে যে আপনাদের ব্লাড লাইন এরকম। ও যেটা ফাইন্ড আউট করে যে তার যারা আসল পূর্বপুরুষ ছিল তারা অনেক অত্যাচারী ছিল, এবং ব্যাপক রকমের অত্যাচার তারা চালাতো এখানে, এবং সেগুলো শুনে সে বেশ আপনার জানতে পারেন যে এটা খুব মানে ব্যাপক ছিল। তো জেনে নিজের কাছে একটু খারাপ ফিল করে। তো যাই হোক, বাসায় যখন থাকে রাতের বেলা বসে যে ওই যে রুমটাকে ওকে দেওয়া হয়েছিল সেটার পাশ থেকে আপনার পানি দেখা যায়, নদীর মধ্যে দেখা যায় পাশে, এবং ও
খুব দেখে সুন্দর বাতাস আসে, রুমটা ওখানে থাকে। তো ওকে বলে যে তুমি রাতের বেলা জানলাটা বন্ধ করে দিবে। ওর যে জেঠি আসে বলে তুমি রাতে জানলা বন্ধ করে দিবে, এটা খুলবা না। এবং ওকে কিছু ওদের নিজস্ব কিছু মানে যে মালা টাইপের কিছু জিনিসপত্র, যেটা হয়তো ওদের রিলিজিয়াস ইস্যু আছে, সেগুলো বলে যেগুলো বিছানার কাছে রাখবা, বিছানা থেকে উঠবা না, বিছানা থেকে যখন উঠবা শব্দ করে উঠবা, কোন রকম আনইউজুয়াল কিছু যদি তুমি দেখো এখান থেকে শব্দ করবা যাতে আমরা এখানে আসতে পারি, মানে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিয়ে। তো ও ফার্স্ট মনে করে যে এই সব দেওয়া হচ্ছে যে আমি এখানে আসছি, মনে করতেছে আমি বাচ্চা ভয় পাবো, সেটা কেয়ার করে না, উনি অতটা সিরিয়াসলি না, মোটেই সিরিয়াস করে। এবং যেই মালা তাকে দিয়ে দিয়েছিল হাতে পেঁচাইতে বা সামথিং, সেটা সে রাত্রেবেলা খুলে রেখে দেয় এক কোনায়। সে তার মতো আরাম করে রাতের বেলা যায়, বলে যে জানলা খুলে আপনার সিগারেট বের করছে সে খাওয়ার জন্য। তো বলছে সিগারেটটা ধরাতে যাচ্ছে বারবার, ম্যাচ কাজ করছে না, বারবার সে ফ্লিক করছে যে ম্যাচ জ্বলে না। ইটস এ নর্মাল থিং, সে মনে করে হয়তো ম্যাচ জ্যাম হয়ে গেছে। তো সে যায় খুঁজে 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 খুঁজে, তার এখানে আর কিছু পায় না, তারপর লাইটার বের করে, খুঁজে লাইটার পায়। তো লাইটার দিয়ে সে সিগারেট ধরায়। সিগারেটটা যখন ধরা হয়েছে রাসেল ভাই, তখনই নাকি মনে হচ্ছে যে তার পিছনে কেউ একটা বেশ বড় একটা শব্দ করছে, লাইক হাম এই টাইপের একটা শব্দ এরকম পেছন থেকে শুনছে। তো শোনার পরে সে একটু থতমত খেয়ে গেছে যে এই রুমের মধ্যে তো এরকম কেউ থাকার কথা না, শব্দ কে করবে এখানে। তো বেশ আড়ষ্ট হয়েছে, বলে কি এটাকে মনের ভুল হলো। যাই হোক, সে সিগারেট খেতে থাকে, জানলা খুলে দিচ্ছে, সে ঘরের মধ্যে সুন্দর হাওয়া ঢুকতেছে। এবং এক পর্যায়ে সে এসে সিগারেট বন্ধ করে এসে যে তার খাটে বসে সে লাইটটা নিভাই দিচ্ছে, রুমের লাইটটা যখন নিভাই দিচ্ছে, তখন সে দেখতেছে যে ওই যে সে খোলা জানালাটা, সেখানে কোন একটা মানুষ দাঁড়ায় আছে, মানে ওই ঠিক জানলা সোজা একটা মানুষ দাঁড়ায় আছে। এবং মানুষটা আপনার ঠিক বোঝা যাচ্ছে না যে এটা কি ছেলে না মেয়ে, লাইক একটা কাপড় গায়ের মধ্যে জড়ানো, পুরা এরকম মনে হচ্ছে যে পুরা গায়ের মধ্যে একটা কাপড় জড়ানো দাঁড়ায় আছে। ও বেশ ভয় পেয়ে যায়, কারণ এটা বেশ পুরানো জায়গা এবং এখানকার ইলেকট্রিসিটিও থাকে না সব সময়, মানে কখনো থাকে কখনো থাকে না, এরকম একটা অবস্থা, এবং মানে জরাজীর্ণ বাসা। তো ভয় পেয়ে যায়। তো ও যেটা করে যে হেঁটে তাড়াতাড়ি উঠে যায়, লাইটটা জ্বালায়, দেখে ওখানে কেউ নাই, মানে পুরো রুমটা ফাঁকা। তো জিনিসটা ওকে প্রথম দিন খুব টাচ করে। ও সকালে উঠে বলে যে আমি এখানে একটা মানুষকে দাঁড়ান দেখছি এসে। তখন বলছে যে তুমি কি, তোমাকে যেসব প্রসিজার আমরা বলছিলাম যে তোমাকে মালাটা তুমি এগুলো ঠিক মতো রাখতে বলছে যে না, আগলা রাখিনি। তখন তাকে তার জেঠি খুব বকা দেয় যে তুমি অবশ্যই অবশ্যই এই মালাটা রাখবা, বিকজ এই বাসা পুরানো তোমাকে বলা হয়েছে। তখন বলে কি প্রবলেমটা কি, এখানে ভূত আছে? তখন তাকে বলে যে ভূত ঠিক না, এটা তো পুরানো বাড়ি, এটার সাথে অনেক ইতিহাস জড়িত আছে। এবং তখন তার জেঠি তাকে একটা কথা বলে যে এখানে অনেক আত্মা আছে। আচ্ছা, যে জিনিসগুলো তোমাকে বুঝতে হবে, আত্মা আছে, এবং আত্মারা মানে ওদের বিলিভ অনুযায়ী আর কি, অ্যাকর্ডিং টু দেয়ার বিলিভ, বলতেছে এখানে অনেক আত্মা আছে এবং আত্মারা মানে মানুষকে মানে এরকম দেখা দেয় বা সমস্যা করে। তো সে তার জেঠির সাথে পেড়াপিড়ি করে যে আসলে আত্মা দিয়ে ভয় পাওয়ার কি আছে, আত্মা থাকতেই পারে, আত্মা তো অনেক থাকতে পারে, যে কোনো মানুষ বললেই তো আত্মা হয়, আমি কেন ভয় পাবো এসে। তখন তাকে তার জেঠি বলে যে তোমার পূর্বপুরুষরা অনেক অত্যাচারী ছিল, অনেক মানুষকে এখানে মেরে ফেলছে, অনেক রকম অত্যাচার করছে, এবং সেগুলোর কিন্তু বাজে এফেক্ট হয়। এবং তুমি মানে ব্যাপারটা মাথায় রাখবা যে তোমাদের ফ্যামিলিতে তোমাকে নিয়েও কিছু কথা ছিল যে এই পরিবারের যে ছেলে হবে তাদের সবাই কিছু সমস্যা হবে। আচ্ছা, এবং তোমার বাবার ব্যাপারে অনেক বেশি রকম ছিল, এই কারণে তিনি যখন নাকি ওই পাশে চলে যায়, ওই বাংলায় মুভ করে যায়, এইসব কারণেই, এবং তার বংশে তুমি এসো, সো ইউ বেটার বি কেয়ারফুল, তোমাকে এর জন্য এখানে আনা হতো না। তো রঞ্জুর ব্যাপারটা শুনে আপনার বেশ শকড হয়, প্লাস সে এটাকে মনে করে আমি তো এটা সিনেমা নাটকের মতো একটা ঘটনা দেখতেছি, একদম একদম এটা তো মানে কিছু মানে ব্যাপারই না। তো সে এটা হাসে, বাট সে ভূতের ভয়টা তার মধ্যে ঢুকে যায় আসলে ভাই, যে ভূত জিনিসটা এখানে থাকতেই পারে, যে জমিদার বাড়ি সম্বন্ধে যে ভীতিগুলো থাকে সাধারণত। তো ও এরপরের থেকে দেখি ও কিছু জিনিস মানে বেশ ভালো মতন আপনার ফিল করা শুরু করে ওই বাসাতে। যে ফিল গুলো হচ্ছে যে হঠাৎ হঠাৎ ওর কানের কাছে কে ফিসফিস করতো, জমিদার বাড়িতে কানের কাছে ফিসফিস করতো, আপনার বডি কল মানে এক ধরনের হুইসপারিং করে চলে যেত। হ্যাঁ, এই জিনিসটা কন্টিনিউয়াসলি হওয়া শুরু করে। তো ও নিজে নিজে ভাবে যে এটা হতে পারে যে আমি আপনার কোনো কিছু হয়তো আমি শুনছি, শোনার পরে আমার মনের মধ্যে এটা ঢুকে গেছে, হ্যাঁ এর জন্য হয়তো আমি মানে জিনিসটা দেখতেছি। তো একদিন যেটা হয়েছে এই ওই ইন্টারভেন্টিং টাইমে যখন সে থাকছে আর কি, এরকম সময় ওই বাড়ির যে ছাদটা আছে ছাদের পাশে কিছু বড় বড় গাছ ছিল, নারকেল গাছ টাইপের, ঠিক আছে। তো ও উঠছে সন্ধ্যার পরে, এবং মানে একটু যখন আগে আলো কমে গেছে এরকম সময়, যে সন্ধ্যার পরে যে ওই নারকেল গাছের কাছে সে ওখানে হাঁটতেছে, দাঁড়াচ্ছে, সিগারেট খাচ্ছে। তো এই সময় সে দেখে যে ওই পাশ থেকে একটা মানে মানুষ আসতেছে, বেশ
পুরুষ মানুষ, বেশ সুগঠিত টাইপের, এবং তাকে দেখে একটা ধমক দিছে, এবং ধমকটা খেয়ে সে বেহুশ হয়ে যায়। কি ব্যাপারে ধমক দিচ্ছে, মানে কেন? মানে কিছু একটা বলে বেশ রূঢ় স্বরে একটা ধমক দিচ্ছে, আচ্ছা। এবং ধমকটা খেয়ে না তার আর কোনো হুঁশ নাই, সে ওখানে ফেইন্ট হয়ে যায়, আপনার বেহুশ হয়ে যায়। এবং পরবর্তীতে তার যখন স্মৃতি ফিরে, মানে যখন সে হুঁশ ফিরে, তখন তাকে ওই বাসার মানুষটা করে জিজ্ঞেস করে কি হয়েছে এসে। তো সে বলে যে এরকম আমি ছাদের উপর ছিলাম, এরকম দেখে ধমক দিচ্ছে, এখানে ধমক দেওয়ার কে আছে। তখন তাদের সবাই মুখ চাওয়াচাই করতেছে আর বলছে যে তোমার এখানে থাকা লাগবে না, তুমি চলে যাও। কারণ এইখানে এই যে ধমকটা যে দিছে, এটা ছিল এই বাড়ির একজন কর্তা, হ্যাঁ, এবং তাকে অনেকেই এরকম দেখে আপনার এই বাসার মধ্যে, যে চলাফেরা করে অনেক সময় করে, এবং এটাতে মানুষ ভয় পায়, এই বাড়ির মানুষজন এত ভয় পায়। এরপর থেকে সে খুব অ্যাবনর্মাল কিছু বিহেভিয়ার তার মধ্যে চলে আসে রাসেল ভাই, যে ওই রঞ্জু এই হঠাৎ ভয় পেতে থাকে, হ্যাঁ, মানে এই ধরনের ভয় তার মধ্যে কাজ করে, এবং সে কিছুটা মাঝে মাঝে স্প্লিট পার্সোনালিটিতে চলে যায়, যেটাকে ওরা মনে করে যে এটা আপনার পার্সোনালিটি কলাপস করে, তার ডিফারেন্ট টাইপের পার্সোনালিটি তার মধ্যে চলে আসে, এবং সে কথাবার্তা বলে অনেক সময় ওই মানে ডিফারেন্ট টাইপের টোনে। এবং সে ঢাকায় চলে আসছে, এখন পর্যন্ত নাকি তার মধ্যে এই ধরনের চেঞ্জিং কিছু আছে, এখন পর্যন্ত তার মধ্যে আছে, যে সে বিভিন্ন সময় এরকম মানে তার মধ্যে চেঞ্জিং চলে আসে। তো এটা নিয়ে ওকে দেখানোর চেষ্টা করছে ওদের বিলিভ অনুযায়ী কিছু মানুষকে, যারা এটা করতে পারে। তো তাদের মধ্যে থেকে বলা হচ্ছে যে তার পূর্বপুরুষের কোনো একটা মানে আত্মা ক্যারি করে সে নিয়ে আসছে ভেতরে, আর কিছু পূর্বপুরুষের আত্মা সে ক্যারি করে নিয়ে আসছে, এবং তাকে তার উপরে সেটা মাঝে মাঝে ভর করে, ঠিক আছে। এবং বলছে কিছু আপনার মৌলানা টাইপের যারা মানে মুসলিম বিশ্বাসে, তারা বলছে যে তার উপর কোনো জিন ভর করছে। সো এটাই হচ্ছে ঘটনা রাসেল ভাই রঞ্জুর, এবং বাট মানে এখনো সে কিন্তু এইরকম পজিশনেই আছে আর কি, এখন পর্যন্ত সে আছে, সে হঠাৎ মানে তার মধ্যে এরকম চেঞ্জ এসে পড়ে। আচ্ছা, এইটা তার মানে এটা থেকে তার মানে মুক্তি পাওয়ার কোনো উপায় সে মানে এখন হয়তো সে ওইভাবে সিক করে নাই, অনেকে তো অনেকভাবে সিক করে, অনেকে যেমন আমি অনেক মানুষকে দেখেছি পজেসড যারা, তারা কিন্তু অনেকেই দেখা গেছে যে প্রপার একটা চ্যানেলে যে কারো মাধ্যমে সেটাকে গেট রিড অফ করছে। আবার আমি আমার অনেক বন্ধুকে চিনি যা পজেসড ছিল, এখনো হাতের মধ্যে তাবিজ পরে থাকে স্টিল, মানে হয়তো হি ওয়াজ পজেসড ওয়েন হি ওয়াজ ইয়াং, টিন এজ সময়, এখনো সে হাতে তাবিজ পরে থাকে। এই 10-15 বছর ধরে তার হাতে তাবিজ আছে। মানে আমার এক বন্ধু বলতো যে তার তাবিজটা একটু ক্ষয় হয়ে গেলেই সে বিভিন্ন রকম জিনিস দেখতে পায়। তাবিজের যে মোমটা ক্ষয় হয়ে যখন ভেতরের ইটা বের হয়ে আসে, তখনই সে বিভিন্ন জিনিস দেখতে পায়। তো এটা তো বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের আছে। এবং আপনি যেটা বলছেন যে আপনার কাছে কি মনে হয় যে এই যে মানে এত কিছু ঘটলো, এটার পেছনে আসলে কি কারণ থাকতে পারে? আমার লজিকে যেটা আপনার লজিকটা হচ্ছে রাসেল ভাই, যে ওই বাড়িটা তো অবশ্যই পুরানো, এবং অ্যাকচুয়ালি জমিদার বাড়ি সম্বন্ধে আমি যেটা মনে করি, বিভিন্ন জমিদার বাড়ি যেগুলো বেশ স্মৃতি প্রজড়িত, এবং এই কথাটা তো সত্যি সবাই মানে যে বেশিরভাগ জমিদাররাই ছিল বিলাসপ্রিয় খুব, এবং তাদের অত্যাচারটাও মানে কি এটা মানে একদম মানে একটা সিস্টেমই ছিল তাদের, যে আমাদের বাড়ির সামনে জুতা পরে হাঁটতে পারবে না, এটা করতে পারবে না, যাকে খুশি বাসায় এনে ধরেন যে কোনো পারফর্ম মানে যে কোনো কিছুই তারা করাতো, ঠিক আছে। তাদের আলাদা বাইজিখানা ছিল যেখানে নাচ হতো, জলসা ঘর ছিল, হ্যাঁ। তারপর দেখা যাচ্ছে যে কেউ কাজ না করলে তাকে পিটাতো, থিংস লাইক দ্যাট। এবং তাদের টর্চারে এরকম অনেক হিস্ট্রি আছে, মারা গেছে। এটা গেলেই বাংলাদেশের কেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যেসব জায়গায় যান এরকম হিস্ট্রি পাওয়াই যায় যে অত্যাচারী মানুষকে মেরে ফেলছে। তো এবং তখন তো আসলে আইনটা ওইভাবে প্রয়োগ করতে পারতো না, কারণ ভাইসরয় ওয়াজ দ্য লিডিং পারসন ইন দ্যাট প্লেস। তো জমিদাররাই লিড করতো একদম। তো যেহেতু মানুষ মারা যায়, এবং মানে এখন অ্যাকর্ডিং টু মাই বিলিভ, আমি যেটা বিশ্বাস করি রাসেল ভাই, এবং এটা অ্যাকর্ডিং টু মানে আমাদের ইসলামিক বিলিফে যেটা বলা হয়, প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে, তার দেওয়া যায়, এটা নিয়ে আমরা আগে আলোচনা কারিন থাকে, এবং যে মানুষটা মারা যায় অনেক সময় সে কারিনকে রিঅ্যাসাইন করা হয় না কারো প্রতি, তো সেই কারিনটা সেখানে থেকে যায়। আমার কাছেও এরকম একটা জিনিস আমি আপনি বলেন, তো কারিন থেকে যায়। তো যেটা হয়, ওই কারিন মানুষকে শুধুই মানে বিভিন্ন সময় এক এক রকমের জিনিস দেখায় এবং ডিসেপশনের দিকে নিয়ে যায়, ধোঁকা দিতে থাকে মানুষকে বিভিন্ন জিনিসে, এবং অনেক সময় সেই কারিন কিন্তু অন্যকে পজেসও করে ফেলে,
এবং সেই পজিশন থেকে কিন্তু মানুষটা ওই ধরনের জিনিস দেখা শুরু করে। যেমন এক অ্যাস্ট্রোলজারের কথা আপনাকে বলেছিলাম যে ছোটকালে, যে উনি বলেছিল যে উনি বিশিষ্ট কোনো ব্যক্তির আত্মাকে নিয়ে আসবেন কাজের মানুষের উপরে। এবং কিন্তু ওই কাজের মেয়ে কিন্তু ইংলিশে কথা বলেছিল রাসেল ভাই, সে কথা বলার কথা না। তো এটা কিন্তু সম্ভব। আমি এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা দিবেন? এটাও কোন একটা, না আমি তাই বলছি, মানে এইটা যদি কেউ বলেন যে এটা অসম্ভব, এটাকে তাহলে ব্যাখ্যা দেওয়ার উপায় কি? মানে এই জিনিসটা যদি ঘটে, জিনিস অবশ্যই ব্যাখ্যাতে জিনিস। কারণ অনেকে বলে, অনেকে যারা আপনার অনেক সাইকিয়াট্রিস্ট আছে আর প্যারানর্মাল সাইকিয়াট্রিস্ট, প্যারানর্মাল এক্সপার্ট, কিছু কিছু মানুষের ব্রেন নিয়ে খুব খেলতে পারেন। তারা অনেকে বলেন যে মানুষের ব্রেন কন্ট্রোল করতে পারে অনেক সময়। একদম, আমার কাছে এটা মনে হয় যে সেটা হচ্ছে হিপনোটিক সাজেশনের মাধ্যমে করতে পারে। এবং অনেকে বলে যে এই যে ইংরেজিতে কথা বলানো বা একটা ডায়ালেক্ট সে জানে না সেটা তাকে দিয়ে বলানো, এটা এক ব্যক্তি আরেকজনকে হিপনোটিক সাজেশনের মাধ্যমে দিয়ে ফেলে, এবং সে তখন এটা বলে। বাট অ্যাকচুয়ালি জিনিসটা বিভিন্ন ব্যাখ্যায়িত আছে। এখন আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় কারিনের ব্যাপারটা, কারণ ভূত ভবিষ্যৎ যখন বলতে থাকে সেটা একমাত্র কারিনের পক্ষে সম্ভব। কারণ সে তার আয়ু, তার ইউথ শুরু হয়েছে 900 বছরে, সে ইয়াং হয়েছে। 900 years that thing has spent, entity has spent to grown to that age, like teenage হওয়ার জন্য তার মাধ্যমে। তো সে অনেক কিছুই জানে, অনেক কিছুই শোনে, things like that. তো জমিদার বাড়িগুলো এই কারণেই বেশ ইন্টারেস্টিং, বাট সাবধান থাকা উচিত এবং আমার কাছে যেটা মনে হয় যে আমরা একটা ব্রেক নিয়ে এসে, ব্রেক নিয়ে আমরা এই বিষয়ে আরো কথা বলবো, আরো ঘটনা শুনবো, এবং আপনাদের কেমন লাগছে সেটা আমাদের SMS করে জানান। আপনারা জানান আমাদের ফেসবুকে। চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার ঘটনার জন্য। শুনি আপনার ঘটনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসেল ভাই, কনগ্রাচুলেশন, হ্যাপি বার্থডে। কেমন লাগছে আসলে? অনেকদিন হলো, মানে অলমোস্ট আমাদের যদি 6 বছর হয় তাহলে আপনার হচ্ছে 5 বছর। সো কেমন লাগছে? তুমি হ্যাঁ, ওকে ওকে, খুবই ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নো প্রবলেম। বাট কেমন আজকের আবহাওয়াটা টোটালি ডিফারেন্ট রাসেল ভাই। ঢোকার পর থেকেই অন্ধকার, তো পুরা ভূতাসন স্টুডিও আমরা ফেসবুক অলরেডি আপলোড করেছি সেটাতে আমাদের, এবং আমাদের মানে পুরো এনভায়রনমেন্টে আমরা চেঞ্জ করে ঢোকার সময় মনে হচ্ছে যে আজকে মনে হয় একটু ডিফারেন্ট জায়গায় আসলাম নাকি আজকে, একটু ভিতরের পরিবেশ। তারপরও রাসেল ভাই এক্সেলেন্ট, খুব ভালো লাগছে। 6 বছর ভূতাসনের 6 বছর। মাসুম ভাইকেও অনেক অনেক থ্যাংক ইউ। আমারও 5 বছর আসলো ভাই। হ্যাঁ সেটাই, অনেক স্মৃতি, বাবু ভাই যেটা বললেন, অনেক স্মৃতি জড়িত। তো রাসেল ভাই যে ঘটনা দিয়ে স্টুডেন্ট থেকে ডাক্তার হওয়া পর্যন্ত অনেক স্মৃতি আছে ভাই। রাস্তা দিয়ে হাঁটার সময় ফ্রেন্ডদের সাথে কথা বলতে যে স্মৃতি, আমি ভূতে আসলে সেই একই স্মৃতি চালন করি সবসময়। তো যেটা হচ্ছে যে আসলে একটা ঘটনা নিয়ে আসছি আজকে সবার জন্য। আমার আজকে আবারও আমি এক পেশেন্টের কাজিনের স্টোরি শেয়ার করবো। তিনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন আর কি। তো ওনার নাম সাথী। তো ওনার আরেকটা বান্ধবী ছিল হিয়া। তো 1998 সালে ওনারা একটা কলেজে, আমি নাম বলছি না, এই কলেজে ভর্তি হওয়ার পর উনি একটি হোস্টেলে ওঠেন। আচ্ছা, গার্লস হোস্টেলে, এইটি কলেজের পাশেই একদম। তো গার্লস হোস্টেলে ওঠার পর আজকে রাসেল ভাই আপনি আমার ঘটনা শোনেন নাই? আমি আজকে আরো ঘটনা শোনেন। তো হোস্টেলে ওঠার পর তার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়, ওই হিয়া যার নাম বললাম আর কি। তো বন্ধুত্ব হওয়ার এক পর্যায়ে ওই হোস্টেলটি ছাড়ার জন্য মানে তাকে ডিসিশন নিতে হয় যে তাকে ওই হোস্টেল, সে আর হোস্টেলে থাকবে না। তো নতুন বাসা নিতে গিয়ে যখনই ডিসিশন নিলেন যে নতুন বাসা নেবেন, তখন ওনার ফ্রেন্ডটিও তার সাথে ডিসাইড করে, সাথী আপুর, তার যে আমি তো ওর সাথে থাকতো। সে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বাসা খুঁজি। তো ওই এলাকাতেই তার একটি বাসা পান। আসলে বাসার বর্ণনা ঠিক এইভাবে দিতে চাচ্ছি যে ওই বাসাটি দোতলা ছিল এবং আশেপাশে গাছগাছালি ছিল। নিচতলায় একটি ভাড়াটিয়া ছিল, দোতলায় একটাই রুম ছিল, মানে একটাই মানে ফ্ল্যাট ছিল আর কি, 2টা রুম। একটা রুমে তারা থাকতেন আর একটা রুম খালি, কারণ স্টুডেন্ট মানুষ তো, আর তাদের গ্রামের বাড়ি হচ্ছে ময়মনসিংহ, পুরো পরিবার ময়মনসিংহে থাকে আর কি। তো সাথী আপু এবং তার যে ফ্রেন্ড ছিলেন তারা একটা রুম নিয়ে থাকা শুরু করে। ওখানে একটা বাথরুম আছে, একটি কিচেন আছে এবং পাশাপাশি একদম। তো ঘটনাটি আসলে কিভাবে শুরু হয় সেটি তিনি প্রপারলি আমাকে বলতে পারে নাই। তারপরও বলেছে যে যখন ঘটনাটি হয় ওটা ওই সময়টা এপ্রিল এবং মেয়ের মাঝামাঝি সময় হবে। আচ্ছা, তো হিয়া তার সাথে সবসময় থাকতো, যে কোনো কিছুতেই মানে প্রবলেম সলিউশন সবকিছু থাকতো। তো যেহেতু দুজন একসাথে থাকতো ওই ফ্ল্যাটে, তার ভাগাভাগি করে নেয় যে উইকলি কে রান্না করবে, কে বাজার করবে, দুইজনই ভাগাভাগি করে নেয়। সেদিন রবিবার ছিল, তার এটুকু মনে আছে যে সেদিন রবিবার ছিল। রবিবার দিন হিয়া রান্না করতেন আর কি, তার যে ফ্রেন্ড। আর তার পরের দিন পরীক্ষা থাকবার কারণে সে পড়ছিল। হিয়ার ওনার পড়াশোনা হয়তো বা সে আগেই কমপ্লিট করেছে বা কিছু, তো উনি পড়ছিলেন। এমন সময়
সারা শরীরে একটা বাতাস অনুভূত হয়, ঠান্ডা বাতাস। আচ্ছা। তো রেগুলারলি ঠান্ডা বাতাস, ওই ঠান্ডা বাতাস মানে শরীরে আসার পরে অনুভূত হচ্ছিল যে না আজকে একটা ঝড় হবে, ঠান্ডা একটা আবহাওয়া আর কি। তো ওই মুহূর্তে ওই জায়গায় প্রচুর কারেন্ট যেত আর কি, ঘন্টার পর ঘন্টা কারেন্ট যেত। তো এমন সময় কারেন্টও চলে যায় এবং বাতাসটা অনুভূত হতে থাকে। তো আশেপাশের দরজা জানালা সব বাড়ি খাচ্ছিল, গাছের পাতা নড়ছে, তো বোঝা যাচ্ছে যে ঝড় আসবে। তিনি এমন সময় ডাকলেন, এই তো রান্না হয়েছে, তুই একটু জানালাগুলো একটু লাগা। তো তিনি কোনো সারা শব্দ পেলেন না। সারা শব্দ না পাওয়ার কারণে তিনি চার্জ লাইট জ্বালালেন, মোমবাতি না রাসেল ভাই, চার্জ লাইট। ওই তাদের বাসা থেকে চার্জ লাইট পাঠিয়ে দেয়, যেহেতু কারেন্ট যায় বারবার। তো চার্জ লাইট নিয়ে তিনি রান্নাঘরের দিকে যান, কারণ তিনি জানেন যে উনি রান্না করতেই গেছেন। সাথী আপু যখন রান্না করতে রান্নাঘরের দিকে যায়, তার মাথাটা মানে তার পাটা একটা কিছুর সাথে বাড়ি খায়, খুব সফট কিছুর সাথে। সাথে সাথে তিনি চার্জ লাইটটি নিচে নামিয়ে দেখেন যে শান্তার পায়ের পা একটি মাথার সাথে বাড়ি খেয়েছে, সেটি হচ্ছে তার ফ্রেন্ডের মাথা, এবং পুরো দেহটি যে জায়গায় পাতিল টাতিল ধোয় সেই জায়গায় পড়ে আছে। এটা শোনার পর ওনার কি হলো, উনি জাস্ট এতটুকু বলতে পারছে যে আমি ফিল করেছিলাম আমার পুরো বডিটা ঠান্ডা হয়ে গেছে, আমি আর কিছু মনে করতে পারছি না। যখন আমার জ্ঞান ফিরে তখন আমাকে হিয়াই পাশে ছিল। আমি অক্ষত অবস্থায় কিভাবে আমার কাছে আসে, আমি তো আমার পা দিয়ে এক্স্যাক্টলি ওই জিনিসটাই ফিল করেছি। অক্ষত অবস্থা আমাকে জাগাচ্ছে, কি হয়েছে তোর? আমি ওকে সবকিছু বললাম যে আমি রাতের বেলা এগুলো দেখেছি। বলে আমি তো ওয়াশরুমে ছিলাম, আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি তুই রান্নাঘরে পড়ে আছিস। তো জিনিসটা ওই দিন হওয়ার পরে তিনি ভালো করে বোঝান, ওই যে হিয়া ফ্রেন্ডটি ছিল তাকে ভালো করে বোঝান, এটা তোর হ্যালুসিনেশন, এটা তোর ভুল ধারণা। হয়তো ওই দিন কারেন্ট ছিল না, তোর কিছু মন হয়েছে, হয়তো বা তুই অন্য ধ্যানে ছিলি, পরের দিন এক্সাম ছিল, তোর মাথায় প্রেশার ছিল। কিন্তু উনি এই জিনিসটা মানাতেই পারে না যে আমি একদম চাক্ষুষ দেখেছি আমার পায়ের সামনে, হাত পায়ের সাথে তোর মাথাটাই বাড়ি খেয়েছে। বলে কি বলছিস, যা বলতে বল, আমার মাথা কিভাবে বাড়ি খাবে, সম্ভব না। যাই হোক, কনভারসেশনটা বেশি দূর আগায় নাই এবং তিনি মাথার মধ্যে পানি দিয়ে ওই দিন কিছুটা স্টেবল হলেও পরের দিন আর স্টেবল হতে পারে নাই রাসেল ভাই। ঘুম ভাঙে তার রাতে 2টার দিকে এবং গভীর রাত সেদিন। গভীর রাতে তার ঘুম ভাঙে এবং ঘুম ভাঙার পর মোস্ট অফ দ্য টাইম তিনি ওয়াশরুমের জন্যই প্রসিড করেন আর কি। তো ঘুম থেকে উঠে উনি লাইট জ্বালাতেই দেখলেন যে ওনার পুরা পাশে হিয়া শুয়ে আছে এবং পুরা ফ্লোর জুড়ে হাত যেরকম ভাবে নড়াচড়া করে, মানে হাত অনেকগুলো হাত নড়াচড়া করছে হাতগুলো। এটা দেখে তুমি আবারও ওনার অবস্থা খুব খারাপ। ওনাকে ডেকে তুলেন এবং ডেকে তোলার পরে আর ওনার কিছু মনে নেই। আচ্ছা। তো পরের দিন উনি ওই যে পাশে ওনার যে ফ্রেন্ড ছিলেন হিয়া, উনি বলছেন যে তোর অবস্থা খুব খারাপ, আমি একজন হুজুরের কাছে তোকে নিয়ে যাব। হুজুরটি আমি প্লেসটি বলে দিই, ওই মিরপুর মাজার শরীফের ঠিক অপোজিট, নদীর অপোজিটে, গুদারা ঘাটের অপোজিটে ওই কিছু একটা এরিয়াতে থাকতেন ওই হুজুরটি, যার কাছে ওনাকে নিয়ে যাবে আর কি। তো বলে আমাকে কিছু একটা কর, আমার অবস্থা খুব খারাপ, আমি যেসব জিনিস আজকে কালকে হচ্ছে আমার সাথে এগুলি খুব অ্যাবনর্মাল। আচ্ছা। তো ওই আপুটি মানে হিয়া আপুটি অনেক সাথী আপুকে ওনাকে নিয়ে গেলেন হুজুরের কাছে রাসেল ভাই। যে হুজুরের কাছে যেতে হলে তাকে 3-4 ধাপ পেরিয়ে যেতে হয়েছে। লাইক একজনের কাছে বলেছে, উনি আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজনের কাছে রেফার করেছে, আরেকজনের কাছে রেফার করেছে। রেফার করার পর নৌকায় উঠিয়েছে, রাত নদীর ওপারে গেছে। অনেকক্ষণ ওয়েট করার পর জানা গেল যে হুজুর বাংলাদেশে নাই। ও সে খুব ফেমাস একজন হুজুর, আমি ওনার নামও বলছি না। উনি আছেন কিনা এটা উনি বলতে পারেন না, যেহেতু উনি আমাকে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি খবরটা নিয়েছি রাসেল ভাই, আমি ওখানে গিয়েছিলাম এবং খবরটা অথেন্টিক দেখেই আমি বলছি যে হ্যাঁ এরকম একজন ছিল এবং হয়তো আছে, কেউ জানে না। ঘটনাটি আজকে থেকে প্রায় 18 বছর আগের ঘটনা, অনেক আগে। তো উনি বললো যে আমরা ওই দিন হুজুরকে যে পাই নাই, কিন্তু ওই দিন না পাওয়াতে কি আমার সাথে বেশি ঘটনাটা আরো কঠিন জটিল হয়ে যাবে, এটা আমি কখনো কল্পনাও করতে পারবো না। বাসায় আস্তে আস্তে আমাদের সন্ধ্যা হলো, দরজাটা খুলে রুমে ঢুকতে দেখি আমার রুমে কবর খোঁড়া। আমার রুমের মধ্যে খাট নাই, পালঙ্ক নাই, ভাবলেও কেমন লাগে না, কিছু নাই, আমি খালি কবর দেখছি। আমি পাশে হিয়াকেও দেখছি না, ও কই গেল। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল, আমি দেখি আমি আবারও হিয়ার কাছে, হিয়া আমাকে জাগিয়েছে। আমি ওকে বললাম যে মানে উনি বলছেন যে আমি ওকে বলেছি যে আমি আর এই বাসায় থাকবো না, কোনোভাবেই থাকবো না। বলে আজকে রাতটা কোনোভাবে পার কর, দেখি কালকে কিছু একটা ব্যবস্থা করব। পরের দিন ওই বাসায় সাবলেট চলে আসে, একটা রুম খালি ছিল। সাবলেট চলে আসার পর ওনার মনের মধ্যে কিছুটা হলেও শঙ্কা কাটে যে আমার জন্য একা আছি, তো একাকিত্বর কোন একটা সুযোগ কেউ নিচ্ছে বা কিছু, আমি শিওর না। ওই 2 জন আসার পর ঠিক 3 দিন পরে, এক্স্যাক্টলি 3 দিন পরে ওই হুজুরের ইয়ার থেকে একটি ফোন আসে পাশের দোকানে,
তখন রাসেল ভাই মোবাইল ফোনের অতটা প্রচলন ছিল না, আসছে নতুন করে। তো পাশে টেলিফোন নাম্বারটা ওই হুজুরের জায়গায় দিয়ে এসেছিল ওরা, যে উনি আসলে যেন ফোন দেয়। হুজুর গিয়েছিলেন পশ্চিমবঙ্গে, উনি ওখান থেকে আসার পরে ফোন দেয় যে আপনি আসেন এবং আমরা আপনার সাথে ইগারলি দেখা করতে চাচ্ছি। হুজুর হঠাৎ করে ইগারলি কেন দেখা করতে যাবে? আমি তো যে আমাকে দেখেও নাই হুজুর, সেটাই তো আমি জানি না কি হলো। হুজুর দেখা করার সময় দিলেন হচ্ছে বুধবার, মঙ্গলবার রাতের কথা রাসেল ভাই, আমার মঙ্গলবার রাতের কথা আমার নিজেরই জিনিসটা বলতে কেমন লাগছে। উনি বললেন যে আমি রাতে আমার ঘুম ভাঙলো, এবং ঘুম ভাঙলে এমন অবস্থায় আমার গলাটা কেউ চেপে ধরেছে, হাতটা আসছে খাতের নিচ থেকে, আমি ছটফট করছি, আমি নড়তে পারছি না, ছটফট করছি, আমার গলাটা চেপে ধরছে, আমার মনে হয় এখনই দমটি বেরিয়ে যাবে। আমি পাশে হাত বাড়ি, মানে যে পাশে হিয়া সে পাশে আমার ডান হাত দিয়ে বারবার ধাক্কাচ্ছি, কিন্তু আমি হিয়াকে সাপোর্ট পাচ্ছি না, হিয়ার বডি ধরতে পারছি না। আমার বাম হাত দিয়ে আমি কোনো মতে, কিছুক্ষণ পরে আমার ল্যাম্পের লাইটটি জ্বালালাম, ল্যাম্পটি জ্বলার পরে আর কেউ নাই। আমি পিছনে তাকে দেখি হাত একটা হাত খাটের নিচে চলে গেল পিছন দিক দিয়ে। তো রাসেল ভাই যেটা উনি বললেন যে আমি এগুলি কখনো কল্পনা করি নাই, পাশের রুমে চলে যাই, ওই মুহূর্তে আমি হিয়াকে পাই নাই। ওই দিন রাতটা ক্রস করার পরে বুধবার সকালবেলা হিয়া আমাদের রুমে আসে, এবং আমি ওকে পেইল অবস্থায় পাই, এরকম অবস্থায় আমি কখনো ওকে পাই নাই, আমি কখনো ওকে দেখি নাই। এই অবস্থায় ওকে আমি কখনো, এত ফ্রেশ একটা মেয়ে হঠাৎ করে এরকম হয়ে গেল, আমি ওকে খুব জোরে ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম, তুই কই গিয়েছিলি? সে বলল চল আমার সাথে, আজকে বুধবার, আজকে হুজুরের কাছে যাব। সেই মেয়েটি তাকে আবারও একইভাবে একই রেফারেন্সে, তখন আর এত রেফারেন্স লাগেনি কারণ জায়গাটা তারা চিনে গেছে, তো ওই জায়গায় হুজুরের কাছে যায়, এবং হুজুর তাকে খুব সাথে সাথে, অনেকজন বসেছিল হুজুরের কাছে, হুজুর বলেছে যে সব সিরিয়াল বাদ দিয়ে ওনাকে পাঠিয়ে দেয়। আমি যখন হুজুরের কাছে যে বসি, আমি বারবার হিয়ার দিকে তাকাচ্ছিলাম, আর হুজুর আমাকে বলছে আপনি কার দিকে তাকাচ্ছেন? আমি বললাম যে, মানে উনি বলছে যে, আমি বললাম যে আমি আমার ফ্রেন্ডের দিকে তাকাচ্ছি। বলে আপনার ফ্রেন্ডের দিকে তাকান? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। শোনেন, ওর দিকে তাকায়েন না। হুজুর বলছে যে ওর দিকে তাকায়েন না, আমার দিকে তাকান। আচ্ছা, আপনি যাকে দেখতেছেন তাকে সবাই দেখতে পায় না, আপনি দেখতে পাচ্ছেন। আমি জানি না রিজনটা কি, তবে আপনি যে বাসায় আছেন সেই বাসায় আমাকে একটু যেতে হবে, হয়তো আপনি সেই থ্রুটা নিয়ে আসছেন বা কিছু। তো ওই আপু বললেন যে আমি কিছু জানি না, আমি এখান থেকে চলে যেতে চাই, আপনি আমার চলে যাওয়ার ব্যবস্থা করেন, আমি যা দেখছি, যা আপনি বুঝছেন কিনা আমি জানি না। তো হুজুর বললে আপনি কি কি দেখছেন? তিনি সবকিছু বললেন। বলে কি আমি বুঝতে পারছি, আমি ওখানে থাকা অবস্থায় আপনার প্রেজেন্সটা এখানে টের পেয়েছিলাম, আপনি যেখানে এসেছিলেন আমি টের পেয়েছি, আমি সেই জন্যই আপনার সাথে দেখা করার জন্য বলেছি যে ঠিক আছে, সাথে সাথেই ফোন দাও। মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি আপনার এখানে যাব এবং আপনার প্রেজেন্স আপনাকে থাকতে হবে। বলে আমি থাকতে পারবো না। বলে আপনি যদি থাকতে না পান তাহলে আপনাকে সারা জীবন পস্তাতে হবে, আপনাকে ওই জায়গায় থাকতেই হবে। তো রাসেল ভাই উনি বললেন যে ঠিক আছে আমি থাকবো, আমার বাবাকে ডাকতে হবে। তো ময়মনসিংহ থেকে তার বাবাকে তিনি ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে আসার পরে হুজুরও এখানে গেলেন, এবং ওই দিন সন্ধ্যার দিকে ওখানে বললেন যে এই বাড়ির পিছনে আমি একটা জিনিস খুঁড়বো। একজন কোদাল, একজন দা নিয়ে আসলেন, মানে কাঁচি টাচি নিয়ে আসলো আর কি, কোদাল টোদাল নিয়ে আসলো, এবং সাথী আপুর প্রেজেন্সে ওই কোদাল দিয়ে ওই বাড়ির পিছনটা খোঁড়া হলো, এবং যেটি পাওয়া গেল সেটি হচ্ছে রাসেল ভাই দুটি হাত। এবং সাথে সাথে ওখানে পুলিশকে ডাকা হলো, কিন্তু ওখান থেকে যার সরার তিনি সরে গেছেন। সাথে হুজুর বলেছে আপনি এখান থেকে চলে যান, আপনাকে যেন আমি এই এলাকায় আর কখনো না দেখি। উনি বলেছে কেন এখানে হাত এসছে, কেন কি হয়েছে, কেন আমার গলা কেউ চাপ দিয়েছে, কেন আমি এত হাত দেখেছি, এগুলি আমি আলিফ ভাই আর কারো কাছে কখনো জানতে চাইনি। আমি অনেক দূরে আছি, আমি কখনো জানবো না, কিন্তু আমি ওই দিন যদি আমি না যেতাম, আমাকে ওইখানে হুজুর আলাদা করে বলেছে যে আপনি এসছেন ভালো হয়েছে, ওই দিন যদি আমি না যেতাম, ওই দিন যদি আমি না থাকতাম, তাহলে হয়তোবা আমি বারবার হিয়াকেই দেখতাম। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা যদি আমরা সামারি করি, জি আসলে কি মনে হয় কেন এরকম হলো? হয়তো রাসেল ভাই আমি যেটুক বলবো যে ওখানে হয়তো বা কেউকে মেরে ফেলা হয়েছিল। এই হাত দুটোর পিছনে কি লজিক থাকতে পারে? লজিক থাকতে পারে, ওনাকে সাপোর্ট করে, ওনার ঘাড়ে সাপোর্ট নিয়ে হয়তো হুজুরকে ডেকে নিয়ে এসে রিভিল করা। এই হাত দুটাই নিশ্চয়ই সেই হাত। উনি বলছে যে আমি আসলে এতটুকু খেয়াল করিনি যে কি হাত, কিন্তু আমার অবস্থা ওখানে হাতের তো অ্যাকচুয়ালি কঙ্কাল বেড়ে, দুটা হাতের কঙ্কাল, এবং পুরো দুটা হাতটা আলাদা পলিথিনে বাঁধা, পলিথিনের ভেতরে ছিল।
হাত দুটো। সাথে সাথে হুজুর এই যে বললেন, এটা প্রচুর লোক জমে গিয়েছিল। এই যে হুজুর যে বললেন যে তোমাকে যেন কোনো এলাকায় কখনো না দেখি, এটা ব্যাপার হুজুরের এই কথাটার কখনো উনি বিশ্লেষণ চায়নি, কিন্তু উনি বলেছেন যেটা যে আমি যতটুকু বুঝেছি হয়তোবা আমি এখানে আরেকটু আমাকে হয়তো আরো সাপোর্ট নিত, আমি সেটাই বলছি, আমাকে হয়তো আরো ক্ষতি করে অন্য কিছু ডেকে আনার, হয়তো কেউ জানতো না, এটা জানানোর জন্যই আমার সাপোর্ট নিয়েছে, হয়তো হুজুরই বের করতে পারতো। সেটা হিয়া কে, ওনার তো অস্তিত্বই নাই, সেটাই কে এটা, ওনার কি ওনার মানে সাবজেক্টও ছিল না, উনি সাথে ওনার একা থাকতো, কেউ বলতেও পারবে না যে ওনার সাথে কেউ আছে কি আছে না, আদৌ ছিল কিনা। হুজুর বলছে যে তুমি কার দিকে তাকিয়েছো, ও নাই কিন্তু তুমি ওর দিকে তাকাও না, সেটাই আমার দিকে তাকাও। সেটাই তাই হবে। থ্যাংক ইউ আলিফ। আবারও আমরা দেখি যে মানে চেষ্টা করবো যে আবারও আরেকটা ঘটনা শোনার, আর আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, কারণ আমাদের সঙ্গে আরো দুজন আছেন, তাদেরকে আমরা এখন ঘটনা শেয়ার করতে চাই, তাদের ঘটনা শুনতে চাই, আপনাদের কিছু SMS পড়তে চাই। তার আগে আমরা চলে যাচ্ছি আবারও বাবু ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আবার এখনই আমরা ফিরছি আপনাদের কাছে। সো সেকেন্ড একটা স্টোরি শুনি। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে নিউ জার্সির একটা ঘটনা। এটা হচ্ছে সাইফুল ভাই নামে একজনের কাছে শোনা। উনি ব্যাক ইন আপনার 90 তখন 95-6 এরকম সময় আর কি, 95 ও 96 এরকম সময়কার ঘটনা। উনি তখন আমেরিকায় আসেন ডিবি লটারি নিয়ে। আচ্ছা, তো ডিবি লটারিতে উনি আমেরিকায় আসেন এবং উনি ফার্স্টে আসেন নিউ ইয়র্কে, বাট যেখানে ওনার এটা একটা সিস্টেম থাকে যে যার কাছে আসে স্পন্সর হয়, তো সেই ব্যক্তিটা সামহাও ওখানে ছিলেন না, মানে না থাকায় ওনার থাকার খুব সমস্যা হয়। তো উনি শোনেন যে যার কাছে উনি গিয়েছেন সে ভদ্রলোক আছে নিউ জার্সিতে। নিউ জার্সি হচ্ছে নিউ ইয়র্কের পাশের স্টেট। তো উনি কি করেন, ওই নিউ জার্সির দিকেই চলে যান। উনি জিনিসটাকে মনে করেন যে অনেকটা হয়তো গেলেই পাবেন এরকম কোনো ব্যাপার আর কি। তো নিউ জার্সিতে চলে আসেন। আসার পরে কিন্তু উনি ওখানে কাউকে পান না, মানে পাওয়ার কথাও না আসলে। উনি যে ঘোরাঘুরি করেন, যে এলাকার নাম শুনেছেন কাছাকাছি যায়, যে সেখানে উনি কাউকে পান না। তো এর মধ্যে তো সন্ধ্যা হয়ে যায়। এখন উনি নিউ ইয়র্কে ব্যাক করবেন কিনা চিন্তা করছেন, টাকা পয়সা খুব একটা নাই। তো একটা স্টোরেজে একজন বাঙালির সাথে পরিচয় হয় ওনার। বাঙালিটা বলে যে ভাই, বলে যে আমি এরকম থাকতে চাচ্ছি এই সেই হ্যান। তো বাঙালি বলতেছে যে ভাই আমিও নতুন আসছি, আমার এখানে আসলে থাকার তেমন কোনো মানে আমার নিজেরও জায়গা নেই, আমি এরকম থাকি না, বাট আমি একটা কাজ করতে পারি, আমার জন্য একটা ব্যবস্থা, আপনার জন্য ব্যবস্থা করতে পারি। যে আমার পরিচিত আর কি একজন ডাক্তারের অফিস আছেন পাশেই, এবং ওই ডাক্তার এখন নাই, ওই ইটা আছে ওখানে, আপনাকে আমি থাকার ব্যবস্থা করতে পারি রাত্রে। তবে যেহেতু ডাক্তার নাই, তার সাথে আমি কথাও বলি না, কথা বলে নিতে হবে, কিন্তু আমি বলতে পারবো না কারণ উনি নাই, কন্ট্রাক্টেরও কোনো উপায় নেই। আচ্ছা, আমার চাবি আছে, আমি আপনাকে ওখানে ঢোকাতে পারি, বাট আপনি একদম যেহেতু বাঙালি, আপনাকে একটু ফেভার করছি যে আপনি চুপচাপ থাকবেন, কোনো ঝামেলা করবেন না, আবার সকাল উঠে আপনি চলে যাবেন আপনার মতো। আর আপনার এরকম উচিত হয় নাই, নিউ জার্সি আপনি আরেকটা স্টেট, আপনি চিনেন না কাউকে, এভাবে চলে আসা। তো বলে ঠিক আছে, উনি রাজি হয়ে তো সাইফুল ভাই সেখানে থাকার প্ল্যান করেন আর কি। তো উনি যখন ওখানে ওনাকে রাত্রে দিছে, তো বলছে যে আপনার কাজ হচ্ছে যে আমি আপনাকে খুলে দিব অফিসটা, সন্ধ্যার পর আপনি ঢুকবেন, মানে দিনের বেলা এখানেই কাটান, মানে রাত যখন হয়ে যাবে 8টা-9টা এরকম সময় আপনি ঢুকবেন, ঢুকে রাত্রে থাকবেন, থেকে সকাল উঠে বেরোয় আসবেন, আমি লক করে দিব ওই অফিস আবার। তো বলছে ঠিক আছে। তো উনি যে এরকম রাতের বেলা মোটামুটি কিছু খাবার দাবার নিয়ে ওখানে ঢুকেন। তো ঢোকার পর দেখেন অফিসটা হচ্ছে এরকম, আপনার বেশ পুরনো হয়ে গেছে, এটা খুব নতুন অফিস না, মানে যে ডাক্তারের অফিস হোক সে হয়তো একটা পুরনো জায়গা ফ্যাসিলিটিকে রেন্ট করে বেঁচে নিয়ে সেটা করছে আর কি। তো সেখানে তাদের অফিসের কাউন্টার আছে, বাট ভেতরের দিকে একটা হলওয়ে যেখানে রোগী দেখা হয়, চেম্বার, এক পাশে হচ্ছে নতুন 2টা রুম আর কি, নতুন মানে ওটা ইউজ করা হয় বোঝা যাচ্ছে। আর আরেকটু সামনে চলে গেলে 3-4টা রুম আপনার এরকম জাস্ট বোঝা যাচ্ছে পুরনো, আনইউজড, খুব একটা ইউজ হয় না। তো উনি যেই দরজাটা খুলে, নতুন রুমের দরজাটাই ফার্স্টে খুলে যে দেখে যে ওইখানে আসলে শোয়ার তেমন কোনো ব্যবস্থা নাই। ওই রোগীর যে বিছানা আছে এবং মানে ওই যে রোগী এক্সামাইন করার জন্য যে জায়গাটা দেখা হয়, আর ডাক্তারের ছোটখাটো কিটস, তো সামহাও উনি কমফোর্টেবল ফিল করেন না। উনি হেঁটে আবার বেরোয় সামনে যে পুরোনো দরজাগুলো খোলার চেষ্টা করেন, একটা খুলে খুলে যায়। তো ওইখানে যে দেখে উনি বেশ বড় একটা বিছানা মাঝখানে, হ্যাঁ, এবং সেই বড় বিছানাটাকে কিন্তু তিনি বুঝতে পারছেন যে ইট ওয়াজ অ্যান অপারেটিং টেবিল। আচ্ছা, অপারেটিং টেবিল ছিল, বাট ওইটা আপনার বেশ বড়, মানে আরাম করে শুতে পারবে। তো উনি মনে করেন যে যাক এইখানেই শুই, অপারেশনের তো সো হোয়াট, এখন তো আর অপারেশনের কিছু নাই, আমি তো আরাম করে ঘুমাইতে পারলে হলো, ঠিক আছে।
তো উনি ওখানে যে রাত্রেবেলা শোয়, ওনার খাওয়া দাওয়া করে আরামসে ওখানে শুয়ে থাকে এবং মানে সময় যাচ্ছে ওখানে। আর তখন ওখানে শীতকাল, হিটিং ঠিক মতো কাজ করছে না, ওই বিল্ডিংটা এমনি অফ আপনার, ঠিক আছে, হিটিং ঠিক মতো কাজ করছে না। সো ই স্টার্টেড টু ফিল কোল্ড, মানে বেশ ঠান্ডা লাগা শুরু করলো। তো উনি তখন বোঝার চেষ্টা করতেছে যে এরকম ঠান্ডা লাগতেছে, উনি তো দেশ থেকে আসছে, উনি বুঝতে পারতেছে না আসলে যে এই ঠান্ডাটা মনে হয় ইসের জন্য লাগতে পারে, নর্মাল না, নর্মাল। হ্যাঁ, রাইট। তো উনি করে কি, ওই বের হয়ে এসে ওই বাঙালিকে খুঁজতে যায় বিল্ডিং থেকে, দেখে যে ওই দোকান বন্ধ, বাঙালি নেই। তো নিয়ে আবার ঘুরে ফিরে, তো বাইরে যে দেখে যে টেম্পারেচারের মধ্যে, যখন উনি বাইরে থেকে ভিতরে ঢুকছে তখন কিন্তু বেশ গরম, মানে ওই আচ্ছা বাইরে ছিল তখন ঠান্ডা, ভেতরে ঢুকছে গরম, মানে হিটিংটা মোটামুটি ঠিক আছে। ওই রুমে যখন যাচ্ছে আবার ওইটাই, তো উনি তখন ভাবতেছে এই রুমের মনে হয় ঠান্ডা কাজ করে না। তো সে যেটা করে, তার নিজের ওই ব্যাগ খুলে কিছু গরম কাপড় চোপড় পেঁচায়, সে ওই খাটের মধ্যে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে থাকতেছে এক সময় তার তন্দ্রা চলে আসে, মানে ঘুমায় যায় সে। তো ঘুমের মধ্যে সে হঠাৎ করে ফিল করতেছে, মানে ঘুমের মধ্যে শব্দ পাচ্ছে দূর থেকে, কে কথা বলতেছে। আচ্ছা, মানে কিছু মানুষ কথা বলতেছে, মানে নারী পুরুষ মিলানো কণ্ঠ। তো এটা যখন নাকি উনি শুনছে, তখন মনে করছে যে আরে আমাকে কি, মানে ঘুমের মধ্যে সে বলতেছে আমি তো এখানে ঢুকছি, মানে চেতনা পাচ্ছে না কিভাবে। তো যখন একটু হিউশ হয়েছে তখন মনে হচ্ছে আমাকে কেউ ধরে ফেললো, বা এটাকে আমি সেই ডাক্তারের যেখানে আসে ঘুমাচ্ছি তারা চিনে বুঝে ফেলছে, বা কে আশ্চর্য হচ্ছে। তো উনি চোখ খুলে মধ্যে দেখে যে দরজাটা, রুমটা অন্ধকার, যে মেইন দরজাটা যেখান থেকে ঢুকছে ওটা হাট করে খোলা ওইখানে, আর ওখান থেকে হালকা শব্দ আসতেছে। তো উনি খাট থেকে নেমে হেঁটে যায় করিডোরের প্রান্তে যে উনি দেখে কিছু মানুষ জটলা করতেছে ছায়ার মতো আর কি, মানে তাদের বোঝার থেকে দাঁড়ায় আছে এবং ছায়াটা পাচ্ছে। তো উনি খুব ভয় পায় আর কি, ভয় পায়, মনে করে শালা, ভয়টা হচ্ছে অনেকটা ডিফারেন্ট টাইপের, যে মানে আমি চুরি করতে এসে ধরা পড়ছি টাইপের কিছু একটা। তো এরকম চিন্তা করে ভয় পায় যে কি করবে, মানে হতবিহ্বল। হঠাৎ দেখে যে সব শব্দ নাই, মানে মুহূর্তের মধ্যে সব শব্দ নাই হয়ে গেছে। তখন তো ওনার মধ্যে ভয়টা একটু ডিফারেন্ট ভাবে কাজ করে যে ঘটনাটা কি। তো এই সময় তিনি হঠাৎ করে পিছনে, মানে কিছু একটা সেন্স করে যে পিছনে কিছু একটা আছে। তো তাকায় দেখে যে উনি যেখানে শুয়েছিল সেই জায়গাটাতে একটা মানে মানুষ শোয়া, এবং মানুষটার মানে শরীরের মানে মাঝখানের অংশটা আর কি, পেটের এই অংশটা নাই না, দুই ফাঁক করা আর কি, আলাদা করা, মানে কাটা ডিসেপ্ট করা, এরকম ফাঁক করা, এবং সেখান থেকে বিভৎস ভাবে কিছু বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে, মানে এতটুকু বোঝা যাচ্ছে যে এরকম একটা জিনিস। তো এবং ওইটা দেখে উনি প্রচন্ড ভয় পেয়ে উনি ওনার ব্যাগটাকে কোনো মতে থাবা দিয়ে নিয়ে দৌড় দেয় বেরোনোর জন্য। তো যখন ওই কাউন্টারটা পার হচ্ছে তখন ওনাকে বলতেছে পিছন থেকে কেউ একজন, যে মানে ইংলিশে বলতেছে, উনি সেই জিনিসটা তখন সেভাবে বা করে নাই, ওনার কাছে মনে হয়েছে যে ওই সময় ওনাকে বলছিল যে আর কখনো এখানে আসবা না, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এরকম, মানে উনি তখন কিন্তু আসলে ইংরেজিতে তো ভালো ছিল না, উনি যতটুকু বুঝতে পারছে ডোন্ট কাম হিয়ার এই শব্দগুলো উনি মোটামুটি জাপ করছে। তো উনি গেটের উপর ঝাঁপায় পড়ে, গেটটাকে খুলে ফেলে, বের হয়ে এসে উনি দেখে যে পুরা ডিফারেন্ট ওয়ার্ল্ড, মানে বাইরে এসে বোঝার উপায় নেই ভিতরে কিরকম কিছু ভৌতিক ব্যাপার স্যাপার। বাট উনি যখন আবার ঘুরে চিন্তা করে যে গেটটা খুলবো, আর গেট খুলতে পারেনি উনি, গেটটা পুরোই লক ছিল। আচ্ছা, আর ওই রাত্রেবেলা বাকি যে রাতটা ওই শীতের মধ্যে উনি বাইরে কাটানোর পরে উনি সকালবেলা ওখানে যে মানে সেলস পার্সন আসছে কিন্তু ইন্ডিয়ান, তাকে বলছে যে আমি এখানে আসছিলাম কালকে, আমাকে তোমাদের এই ছিল মানে এখানে যে হেল্পার মানে যিনি ছিলেন বাঙালি, সে আমাকে বলছে এখানে বাঙালি তো কোনো কাজ করে না। আচ্ছা, তো সে বলতে বাঙালি কাজ করে না, মানে বলে যে ওই ঠিকানাটা দিয়েছিলেন দোকানদার খুলে দিচ্ছে, বলছে খুলে দিচ্ছে সেটা, এখানে বাঙালি কাজ করে না, তুমি কি মানে উল্লু নাকি, তুমি বোকা? বলছে না আসলে আমার দিচ্ছে এরকম এসে। বলে শোনো, এখানে বাঙালি বেশ অনেকদিন কাজ করে না, গত 5-7 বছর আগে একজন বাঙালি কাজ করতো, সে এখানে গুলি খেয়ে মারা গেছিল ডাকাতের কাছে। ও ঠিক আছে, মারা গেছে। আর যে সে বলছে যে পাশের ওই ক্লিনিক, ওইটা অ্যাবান্ডেন্ট ক্লিনিক, ওখানে কোনো ডাক্তার কেউ বসে না। তো উনি নাকি ওনার কাছে এটা একটা বিশাল শকড একটা জিনিস ছিল যে উনি তখন একদম নতুন গেছেন এবং ডিবি লটারি পেয়ে গেছেন এবং একদম উদ্ভট এক্সপিরিয়েন্স। তো উনি আমাকে বলছেন যে আপনার কাছে মনে হতে পারে যে ঘন্টা আজগুবি, বাট ইটস মানে 100% ট্রু। আমি আপনাকে বলতেছি যে এরকম আমার সাথে ঘটছিল জিনিসটা। অলরাইট, আমরা এখন কিছু দেখি আমাদের পেজে ছবি আপলোড করার পরে অনেকে কমেন্ট করছেন, সেই কমেন্ট আমরা একটু পড়তে আমাদের করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনায়।
হ্যাঁ রাসেল ভাই, এই ঘটনাটা অ্যাকচুয়ালি মানে আমার নিজের সাথে কিন্তু ঘটা। জি। বেশি দিন হয়নি, মাসখানেক এরকম হয়েছে। আমি ঢাকার বাইরে যে কোনো একটা জায়গায় ছিলাম আর কি। তখন এনভায়রনমেন্টটা হচ্ছে ওই বাসার আশেপাশটা হচ্ছে খুব নীরব, এবং আমার ওই বাসার পাশেই একটা অনেক পুরনো গ্রেভিয়ার্ড আছে আর কি। তো রাতের বেলা যখন ঘুমাতে যাই, স্বভাবতই আমি ওখানে একা থাকি, কেউ নাই, তো একটু অস্বস্তি লাগে আর কি রাতে। অনেকেই বলে যে ওখানে থাকলে ঘুমাতেই পারতো না রাতে। তো আমি বেশ মানে এনজয় করি ব্যাপারটা, তারপর একটু কেমন অস্বস্তি লাগে। তো একদিন রাতে ঘুমাতে যাচ্ছি, তখন আপনার প্রায় 3:30 মানে তার হয়তো কিছুক্ষণ পরেই আপনার ফজরের আজান পড়বে আর কি। এরকম একটা সময় আমি শুয়েছি, এবং শুয়ে আপনি বাতি বন্ধ করে দিয়েছি, এবং আমি চিন্তা করছি যে মানে একটু মানে অস্বস্তি লাগছে। এর মধ্যে দেখলাম খুব একটা বাজে দুর্গন্ধ মানে ভরে গেল ঘরটায় আশপাশ থেকে, মানে একটা মানে পচা, মানে কোনো কিছু পচে গেলে যেরকম গন্ধ আসে সেরকম একটা গন্ধ। তো জিনিসটা খুব অস্বস্তি লাগতেছিল যে হঠাৎ করে এরকম কেন গন্ধ আসবে এখানে, হঠাৎ আসার কথা না। এতক্ষণ তো খুব ভালো বাতাস বইছিল, এবং অনেক মানে ন্যাচারাল এনভায়রনমেন্ট আশেপাশে, গাছগাছালি, সুন্দর বাতাস। তো আমি জানালাটা একটু মানে ছোট করে দিলাম, মানে বন্ধ করার কাছাকাছি নিয়ে আসলাম, তারপর আমি শুয়ে পড়লাম। তো যখন শুয়ে পড়েছি রাসেল ভাই, ঘুমাইনি তখনও মানে চেতনা আছে অনেক। এরকম সময় হঠাৎ করে ফিল করলাম যে আমার মাথার মধ্যে কেউ টাচ করেছে। আচ্ছা। একটা হাতের ছোঁয়া। আচ্ছা। এটা কিন্তু খুবই আনইউজুয়াল একটা জিনিস, বিকজ ওই বাসায় কেউ নাই, আমি একা, এবং আমি প্রচন্ড রকমের আটকে উঠছি। আচ্ছা। ভয় পেয়ে গেছি, মানে ভয় পাওয়া নাকি হঠাৎ করে একটা টাচ, স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এবং যখন এই জিনিসটা আমার মাথায় ক্রস করলো যেখানে কেউ নাই, কি আমাকে টাচ করলো, ঠিক এই সময়টাই আমার কানের মধ্যে একটা ঝিম করে শব্দ হলো, এবং সাথে সাথে আমি ফিল করলাম এই স্লিপ প্যারালিসিস যে জিনিসটা মানুষ বলে বা বোবায় ধরা, এটা সম্বন্ধে আমি যথেষ্ট আগে পড়াশোনা করেছি, জেনেছি, আমি আলাপও করেছি একদিন ভূতে ফিল্মে। তো এই জিনিসটা আমি একদম মানে এক্সপিরিয়েন্স করলাম, এবং আমি সম্পূর্ণ জেগে থাকা অবস্থায়। আচ্ছা। এবং আমি নড়তে পারছিলাম না রাসেল ভাই, মানে ইটস লাইক সামবডি ইজ লাইক টেকিং কন্ট্রোল ওভার মাই বডি। আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো আমি ভেতরে তখন আপনি বুঝছেন যে আমার মাথায় কিন্তু তখনও কাজ করতেছে রাসেল ভাই, যে সেন্সটা যে এই জিনিসটা কি হচ্ছে আমি বুঝতে পারছি, এবং চিন্তা করছি। তখন আমার একটা পুরনো কথা মনে পড়লো, অনেকেই বলতো যে এরকম অবস্থায় যদি কেউ সাথে না থাকে মানুষ মারা যায়। আচ্ছা, ঠিক এরকম মানে কন্টিনিউয়াসলি থাকলে, অনেকেই বলেছে আগে। তো এটা যখন আমার মাথায় কাজ করেছে, আমি নিজের মাথায় আমি নিজে চিন্তা করছি অটো সাজেশনের মতো, যে আমি এটা হতে দিতে পারি না। রাইট। আমি তখন দোয়া পড়া শুরু করলাম। আপনি তখন চিন্তা করলাম, এবং মনে মনে দোয়া পড়া শুরু করলাম, এবং দোয়াটা মুখ দিয়ে যে বের করবো আসলে মুখটা খুলতে পারছিলাম না, এবং অনেকক্ষণ চেষ্টার পর অল অফ এ সাডেন মুখ দিয়ে দোয়াটা বেরিয়ে আসলো। মুখটাকে আপনার প্যারালাইজ টাইপের, মানে আমি চেষ্টা করছি ওটা পোঙানোর মতো, এবং আমি অনেক চেষ্টার পর এক সময় আমার মুখ থেকে বেরিয়ে আসলো দোয়াটা, এবং দোয়া বেরোনোর সাথে সাথে ইটস জাস্ট লাইক এ ম্যাজিক, লাইক আপনার ইলেকট্রিক শক দিয়ে কোনো কিছু ছেড়ে গেলে যেরকম, জাস্ট লাইক দ্যাট। এবং আমি উঠে বসলাম, বসে আমি দোয়া পড়লাম, দোয়া পড়ে সৃষ্টিকর্তাকে স্মরণ করলাম, এবং চিন্তা করলাম যে এই সময় চলে, এবং ঠিক সেই মুহূর্তটাই কিন্তু ফজরের আজান দিল রাসূল। একদম ওই টাইমটাতে আমি যখন উঠে বসলাম, বসে দোয়া পড়লাম, তখনই কিন্তু ফজরের আজানটা দিয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, ওই যে দুর্গন্ধ ছিল সেটাও নাই, সেটাও চলে গেছে ওখান থেকে। দুর্গন্ধ একটু বর্ণনা তো। দুর্গন্ধ এটা জিনিসটা এরকম, অনেক সময় আমরা কোথাও দেখি না যে কোনো কিছু পচে মরে যায়, যেমন একটা ইঁদুর বাসা পচে গেলে যেরকম হয়, ওই ধরনের স্মেল, মানে সহ্য করার মতো ঠিক না গন্ধটা। ওকে, হ্যাঁ, মানে কোনো কিছু পচা, ডিকম্পোজ স্মেল, মানে কোনো কিছু পচে যাচ্ছে এরকম একটা গন্ধ। তো এবং সেই মুহূর্তে আপনি দেখলেন যে হঠাৎ করে অল অফ আ সাডেন সবকিছু নর্মাল, গন্ধটাও চলে গেল, মানে নর্মাল বাতাস ঘরের ভেতরে। আমি জানলা খুলে দিলাম, ফ্রেশ বাতাস আসছে, এবং আজানও দিয়েছে, তখন কাছাকাছি মসজিদ ছিল। এবং আমি তখন এক্সপিরিয়েন্স করলাম, অনেকের কাছে শুনতাম জিনিসটা, স্লিপ প্যারালিসিস জিনিসটা যে অনেক ভয়ঙ্কর ভাবে ধরে জিনিসটা, কিন্তু এটা আমার লাইফে খুব বাজেভাবে ফার্স্ট এক্সপিরিয়েন্স করলাম, খুব বাজেভাবে, এবং সম্পূর্ণ জাগ্রত অবস্থায়, এবং সম্পূর্ণ সেন্স ছিল আমার তখন, যে আমি ভাবতে পারছিলাম যে আমি অতীতে শুনেছি যে কেউ যদি না থাকে সেখানে এভাবে হলে মানুষ মারাও যায় একসময়। ওকে, অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে থ্যাংক ইউ বাবু ভাই আপনাদের ফার্স্ট স্টোরির জন্য। আমরা আবারও ব্যাক করবো। আর আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ইমেইল পড়বো, সেই ইমেইলটি আপনাদেরই পাঠানো, এবং তারপরে আমরা ফেসবুকে যাব এবং আপনাদের কিছু পোস্ট করবো। এখনো সেই পোস্টটা আসে নাই আমাদের পেজে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি চলে যাচ্ছি আজকের
ঘটনায় অর্থাৎ ইমেইলে। যিনি লিখছেন ঠিক যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, মাসুম ভাইকে আমার সালাম দিলেন। আপনি কেমন আছেন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি আপনি সবসময় ভালো আছেন এবং সবসময় ভালোর দলেই থাকেন। আমি ভূত এফএমের নিয়মিত শ্রোতা। 2011 সাল থেকে ভূত এফএম শুনি। আমি জীবনে অনেক ভৌতিক ঘটনা আমার রয়েছে, অনেকবার অনেক কিছুই দেখেছি। তবে আজ ভূত এফএমে আমার দেখা একটা ভয়ঙ্কর স্বপ্নের কথা বলবো। জানি না কতটা ভয়ের, বাট আমার কাছে খুব ভয় লেগেছিল। যখন এই স্বপ্নের কথা মনে আসে খুব ভয় লাগে। এবং এটা একটা কোইন্সিডেন্স যে একটু আগেও যে ঘটনাটা আমরা শুনলাম সেটাও স্বপ্ন নিয়েই ছিল, এটাও স্বপ্ন নিয়ে। দেখি এই স্বপ্নে কতটা ভয় লুকিয়ে আছে। লিখছেন যেভাবে সেভাবে আবারও পড়ছি। প্রায় 6 মাস আগে দেখা স্বপ্ন। স্বপ্নটা এরকম, বলে রাখা ভালো, আমি গাজীপুরের শ্রীপুরে থাকি। স্বপ্নে দেখলাম আমি কোনো কাজে শ্রীপুর গিয়েছি, কাজটা শেষ করে বাসায় ফিরবো। তখন শ্রীপুর বাজারেই ছিলাম। দেখলাম চারিদিক অন্ধকার, আকাশ কালো হয়ে গেছে, খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে। আমি বাজার থেকে বের হলাম বাসায় ফেরার উদ্দেশ্যে। হঠাৎ মনে হলো সারা বাজারে কেউ নেই, আমি একা। সব দোকানপাট মনে হচ্ছে বন্ধ হচ্ছে, অনেক বছর যাবত যেন সব বন্ধ অবস্থায় আছে। আমি রিক্সায় করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বাজারে যে রিক্সা থাকে সেখানে গেলাম, গিয়ে দেখি কোনো রিক্সা নেই, পেলাম না রিক্সা। এদিকে আবহাওয়ার অবস্থাও খুব খারাপ এবং খারাপ হতে লাগলো। অনেক বাতাস হচ্ছে, আকাশ ভেঙে পড়বে, আকাশ মেঘে ঢাকা, যদিও সময়টা ছিল দুপুর। আমার মার কাছে মনে হচ্ছিল যেন সন্ধ্যা হয়ে গেছে। মোবাইলে দেখলাম ঠিক 2:25 বাজে। রিক্সা না পেয়ে হাঁটা শুরু করলাম আমার বাড়ির রাস্তায়। রাস্তার চারপাশে অনেক গাছ, একটু পর বাঁশ, বাঁশ বনের বাতাসে সবকিছু ভেঙে পড়ার মতো একটা অবস্থা। এদিকে টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তাড়াহুড়ো করে হাঁটতে লাগলাম। তখন হঠাৎ করে পেছন থেকে কেউ আমাকে ডাকলো, আরিফ ভাইয়া, একটু দাঁড়াও প্লিজ। একটা বাচ্চার ভয়েস শুনে আমার মনে একটু সাহস এলো। মনে হলো একটু ভয়ই পাচ্ছিলাম। পিছনে তাকাতেই দেখি অচেনা একটা ছেলে, 10 থেকে 12 বছর হবে, কাঁধে স্কুল ব্যাগ। তাকে চিনলাম না। সে অনেক কথাই আমাকে বলল, ভাইয়া কেমন আছেন, কোথায় গিয়েছিলেন। আমি সব উত্তর দিলাম। কিছুক্ষণ যাওয়ার পর সে বলল, ভাইয়া আমার বাসায় এসে গেছে, চলি। এই বলে বাম সাইডে বাঁশ বনের দিকে একটা চাপা রাস্তার মধ্যে এসে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছনে শুনতে পেলাম ঝড় তুফানের মতো বিশাল একটি শব্দ। আমি পেছনে 5 সেকেন্ডের মতো তাকিয়েছি, কিন্তু দেখলাম কিছুই নেই। গাছপালাগুলো আগের মতোই হালকা নড়াচড়া করছে। তবে এত শব্দ কিসের? আমার একটু ভয় লাগলো। আর সেই সাথে হালকা গাছপালার ভিতরে কেউ থাকলে দেখা যাবে ঠিক, কিন্তু সেই ছেলেটা নেই। আমি একটু ভয় পেলাম, এত তাড়াতাড়ি ছেলেটা কোথায় চলে গেল। চিন্তা করতে করতে আমি এগিয়ে যাচ্ছিলাম। আমি ভয়ে ভয়ে আমার বাসায় ফেরার রাস্তায় হাঁটছি। হঠাৎ চোখের পলকে সবকিছু পরিবর্তন। আমি এমন একটা জায়গায় চলে গেলাম, ওইখানকার পরিবেশের মতো এমন পরিবেশ আমি আগে কখনো বাস্তবেও দেখিনি। আমার রাস্তাটা হয়ে গেছে 3 ফুট একটা ইটের পুরাতন শ্যাওলা রাস্তা, যেটা 15 ফিট পাকা রাস্তার সাথে গাছপালা। আর এই রাস্তার দুপাশে পাকা বাড়িগুলো রাস্তার দিকে মুখ করা ছিল, আর দরজাগুলো খোলা ছিল। বাড়িগুলো আমাদের দেশের মতো ছিল না, কিছুটা চায়নার বাড়ির মতন ছিল। সবগুলো রুমের দরজা খোলা, ভেতরে অন্ধকার, মনে হচ্ছে বাড়িগুলো ব্যবহার করা হয় না। কিন্তু আশেপাশে ব্যবহার করা হয়, কিন্তু আশেপাশে মানুষজন ছিল না। এখন এখানে কেউ থাকে এমন মনে হচ্ছে। ওরা বাড়িগুলোর দিকে তাকালে এভাবে কিছুক্ষণ যাওয়ার পর খুব সুন্দর একটা ছেলে, একটা মেয়ে 8-9 বছর হবে। আমি বাড়ির রাস্তার দিকে মুখ করে খোলা দরজার সামনে বসে কি যেন চিন্তা করছিলাম। এমন মনে হলো দেখে। মেয়েটার পরনে ছিল হলুদ রঙের ড্রেস। আমি মেয়েটাকে দেখে অনেকটা অবাক হলাম, কারণ সে যেখানে কোনো মানুষ নেই সেখানে এই মেয়েটি কোথা থেকে এলো। এদিকে আবহাওয়ার কোনো পরিবর্তন হয় নাই, বৃষ্টি কমেছে, কিন্তু আকাশ আগের মতোই মেঘলা। মেয়েটাকে দেখে আমার মনে কেমন যেন মায়া হলো। আমি রাস্তা ধরে সামনে যেতে লাগলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম আমার সামনে একটা রাস্তা, এবং সামনে কোনো একটা আম গাছের নিচে কিছু শুকনো পাতা। আমি রাস্তার কিছু গাছের নিচে পড়ে আছে, এবং রাস্তায় কিছু গাছের নিচে পড়ে আছে, এবং সেই পাতাগুলো পেছনে ফেলা। আর সেই হলুদ ড্রেস পরা মেয়েটা একটি একটি করে সব তার
হাতে তুলে নিচ্ছিল এবং মনে মনে ফিসফিস করে কি যেন বলছে। হাতে ছোট ছোট একটা ঝাড়ু নিয়ে সে রাস্তার ওপর দিয়ে পড়ে থাকা ময়লাগুলো সাফ করে দিচ্ছে। আর আবার তাকে দেখে খুব ভয় পেলাম, কারণ তাকে আমি পেছনে ফেলে এসেছি, সে আমার আগে আসলো কি করে? আর আসলেই আমি তাকে দেখবো, কারণ এই একটা রাস্তায় এবার মেয়েটা আমার দিকে তাকালো। দাড়ি কমার অনেক ঝামেলা, এই জন্য প্রত্যেকটা ঝামেলা হতে সরি, তাকালো এবং তাকিয়ে ভয়ানক একটা হাসি দিয়ে দৌড় দিল। আমি ভয়ে দৌড় দিলাম। একটু সামনে যাওয়ার পর দেখলাম রাস্তা শেষ, সামনে আর রাস্তা নেই, দুপাশে বাড়ি, মাঝখানে 10 ফুটের মতো জায়গা টিন দ্বারা তৈরি করে রাস্তা আটকানো হয়েছে, তবে দেয়ালের নিচে ফাঁকা রয়েছে। আমি তা দেখে একটু শান্তি পেলাম এবং মনে মনে চিন্তা করতে লাগলাম অবশেষে ভয়ানক জায়গা থেকে বের হতে পারবো। আমি পেছনে তাকালাম, দেখলাম সেই মেয়েটি আমার দিকে আস্তে আস্তে শুয়ে শুয়ে হাত দিয়ে মাটি আঁকড়ে ধরে এগিয়ে আসার চেষ্টা করছে। মেয়েটা আমার থেকে একটু কিছুটা দূরে। আমি মাথা নিচু করে মাটিতে শুয়ে ওই দেয়ালের নিচে ফাঁক দিয়ে কিছুটা ভেতরে ঢুকে পড়লাম। আমি ভেতরে ঢুকে দেখলাম যা তা কল্পনাও করতে চাই না। দেখলাম আমার সামনে শত শত কবর, চোখ যত দূর যায় চারিদিকে ডানে বামে সব দিকে কবর আর কবর। আমার ডান পা নতুন একটা কবরের মাঝখানে এবং আমার পায়ের খুব কাছে হলুদ ড্রেস পরা সেই মেয়েটা বসে আছে। আমি তার দিকে চেয়ে অদ্ভুত ভয়ানক শব্দে একটা হাসি হাসছে, যা দেখে মানুষের পক্ষে সহ্য করা সম্ভব না। মাঝে মাঝে আমার স্বপ্নটা ভেঙে গেল। আমি খুব ভয় পেয়েছিলাম সেই রাতে, আর ঘুমোতে পারি নাই। এত ভয়ানক স্বপ্ন আমি জীবনে আর দেখতে চাই না। এই ছিল আমার দেখা সবচেয়ে ভয়ানক স্বপ্ন। ভালো লাগলে পড়ে শোনাবেন। ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য আমি স্টুডিওতে আসতে পারলাম না। এই ছিল ঘটনা এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের সবারই ভালো লেগেছে। আমি দেখতে পাচ্ছি যে তো একটা স্টোরি আজকে আমি শেয়ার করতে চাই, যেটা তুমি অবভিয়াসলি শুনছো, মাসুমও শুনছো। ইনফ্যাক্ট মাসুম ইজ দ্য আদার গাই হুজ বিন বিহাইন্ড দ্য কনসোল, যেটা সবাই জানে না। সেটাই ফার্স্ট এপিসোড থেকে ছিল। হ্যাঁ, একদম। Masoom is the guy you guys don't know. He's the guy who takes care of all the voices and the sound and the music that you hear. Entire technical production of this program for 6 years from the first episode was done by Masoom. মাসুম ভাই তো খুব ফেমাস সবার কাছে, একদম মানে যেখানেই যাই সেখানেই প্রথমেই মাসুম ভাই কোনটা, মাসুম ভাই কোনটা। That's how it should be. Absolutely, that's how it should be. So anyway, এই গল্পটা তোমরা দুজন শুনছো, বাট অনেকে হয়তো শুনে নাই। দিস ইজ এ স্টোরি অফ একদম প্রথমকার দিকে যখন আমরা শুরু করছি, যে জাস্ট ভৌতিক সাইজে একটা ফর্ম হয়েছে। সো তখন একদিন সুমন ভাইয়ের কাছে একজন আসলো, একটা ইয়াং ছেলে এসে বললো যে মানে সুমন ভাই আমাদের ডাক দিছে, আমরা গেছি। তো বলছে যে একটা ছেলে আসছিল, ওর একটা নানা বাড়ি আছে এই জাস্ট নদীর ব্রহ্মপুত্র ওই সাইডে, যে কি বলে ওইটাকে, ওই যে নতুন লাইসেন্স করতে যেতে হয়েছে ইকুরিয়া বা কেরানীগঞ্জ, হ্যাঁ ওই সাইডে জাস্ট ওইটা পার হয়ে একটু গেলি ওই সাইডে। ওখান থেকে আসছে, তো ওদের ঘরে পুরোনো নানা বাড়ি আছে। ওখানে একটা রুম নিয়ে খুব প্রবলেম, কেউ থাকতে পারছে না, পুরোনো বাসা এখন কেউ নাই। তো আমি বললাম যে মানে স্পেশাল ওয়াই শুড বি গো দেয়ার ভার্সাস এনিথিং এলস। বলে যে ছেলেটা একটা কথা বলছে, ওটার পরে আমার কাছে খুব ইন্টারেস্টিং আছে। কি কথা? ছেলেটা নাকি এসে সোহন ভাইকে বলছে যে সোহন ভাই আমাদের নানা বাড়িতে একটা রুম আছে যেখানে যদি কেউ ঘুমায় তাহলে সকাল হয় না। এই লাইনটা খুবই মানে ডিস্টার্বিং একটা, ঘুমাইলে আর সকাল হয় না, এটা মানে কি? তখন বের হলো যে অ্যাপারেন্টলি ওর নানা নাকি জিন পালছে। এটা খুবই কমন একটা বাংলাদেশের বা এই কালচারের একটা জিনিস, যে জিন পালা এন্ড অল অফ দ্যাট। সো উনি জিন পালতেন, ওনার নাকি পোষা জিন ছিল একজন। সো আফটার হি ডাইড ফর হোয়াট এভার রিজন, ওই রুমে ওই জিন কাউকে থাকতো, ওনার একটা বড় বেডরুম ছিল, ওখানে কাউকে থাকতে হতো। তো ওনার রুমটা, উনি যেহেতু বাড়ির মালিক ছিল, ওনার রুমটা ছোট সুন্দর বড় রুম, ওখানে কেউ থাকতে পারতো না। অ্যাপারেন্টলি বেশ কয়েকজন চেষ্টা করছে, এন্ড যেই কারণে লাইনটা হচ্ছে, ওখানে ঘুমানোর পরে দে ফেল ইনটু কোমা। সো এটা নাকি দুইজন হয়েছে, যে কোমায় হয়েছে, একজন নাকি 6 মাস কোমায় ছিল, একজন 3 মাস কোমায় ছিল, এন্ড কোমা থেকে একজন নাকি মারা গেছে। সরি, 3 জন ছিল। এগুলো ভেরিফাইড না, এগুলো হচ্ছে গল্প, জানি না। আচ্ছা, ও বলছে, আমরা শুনছি। একজন নাকি মারাই গেছে, কোমা থেকে আর উঠে নাই। একজন 6 মাস পরে উঠছে, একজন 3 মাস পরে উঠছে। এন্ড যারা উঠছে ওদের গল্প ছিল যে ওরা নাকি একটা ওয়ার্ল্ডে ছিল যেখানে সবকিছু গ্রে, কোনো কালার নাই, কোনো কিছু নাই, মানে সারাক্ষণ একটা টুয়াইলাইট, সূর্য কখনো ওঠে না, রাতও না, মানে বিভৎস একটা জায়গা। ওখানে কেউ নাই, ওখানে খালি একা। এই জায়গাগুলো কিন্তু খুব অদ্ভুত, এই কথাগুলো মানে এখানে কি সে সারাক্ষণ একা ছিল এবং সে পাগল হয়ে গেছে, কারণ একা 6 মাস, মানে ওখানেও হি ফেল যে টাইম ইজ মুভিং, বাট ওর কাছে 6 মাস মনে হয়। 6 মাস তো আমাদের টাইমে ছিল। ও বলছে যে ও পাগলই হয়ে গেছিল। ইনফ্যাক্ট ওদের রিহ্যাবিলিটেট করতে অনেক টাইম লাগছে। আফটার দে কেম আউট অফ দ্য কোমা, ওদের মোটামুটি আরো 1-1.5 মাস 2 মাস লাগছে নর্মালি মানুষের সাথে আবার ইন্টিগ্রেট করতে। সেইগুলো আমরা শুনে আমরা তো এগুলো বিশ্বাস করি নাই, বাট আমরা
যেটা করি যে আমরা কাউকে আসলে ওভাবে জাজ করি না যে ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন বা বানায় বলতেছেন, আমরা দেখি জিনিসটা শুনতে ইন্টারেস্টিং নাকি। ইফ ইট ইজ ইন্টারেস্টিং তাহলে আমরা যাই। তো সুমন ভাই যখন আমাদের এগুলো বললো, সুমন ভাই এক্সট্রিমলি ইন্টারেস্টিং, চলেন যাই। সো আমরা গেলাম। সো ওই এলাকায় আমরা পৌঁছেছি অ্যারাউন্ড রাত 10টা 10:30টার দিকে। আচ্ছা, পৌঁছায় তো তখন আমাদের ইকুইপমেন্ট খুব কম ছিল। উই হ্যাড আ বেসিক ক্যামেরা, হ্যাঁ উই হ্যাড বেসিক ক্যামেরা, নাইট ভিশন ছিল যেটা ইনফ্রারেড, আর উই হ্যাড সাউন্ড রেকর্ডার্স। তো আমাদের আর ইএমএফ ফ্রিকোয়েন্সি রিডার এগুলো কিছু ছিল না, ডিরেকশনাল থার্মোমিটার সব কিছু ছিল না। তো এই ক্যামেরা সেট আপ করতে লিটারালি 15 মিনিট লাগছে। 15 মিনিটে আমরা ক্যামেরা সেট আপ করছি, চেক করছি আমাদের সাউন্ড টাউন্ড ঠিক আছে নাকি, ফাইন। তারপরে আমরা ডিনার করিনি, কারণ ভাবছিলাম ঢাকার বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে ডিনার করবো। সো বের হয়ে ওই কাছে একটা ওই শ্যান্টি টাইপের ছিল ওই রাস্তার দোকানগুলো, ওখানে গিয়ে আমরা ওগুলো খুব পছন্দ করি, রাস্তার পাশের দোকান। তো ওখানে গিয়ে আমরা হেভি পেট ভরে দিচ্ছি। আমরা পেট ভরে খেয়েটে 11:30টার দিকে ওয়েন্ট ব্যাক টু ওই রুমটা খুব ভেরি টিপিক্যাল পুরোনো দিনের যে বাসাগুলো যেমন হয় সেরকম একটা রুম, এবং পুরোনো দিনের বাসার মতো বিশাল বিশাল জানালা আছে, ওখানে থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাই। সো জানলা আছে কাঠের জানলা। সো আমরা গিয়ে ওই রুমের লাইটটা নিভিয়ে দিলাম, নিভিয়ে দিয়ে তো বেসিক্যালি বাসাটার সামনে বিশাল একটা উঠান আছে, মানে ওই রুমটার সামনে একটা ব্যাকইয়ার্ড ছিল মনে হয়, বিশাল একটা উঠান টাইপের, ওটার পরে ওয়াল, তারপরে একটা গলি, গলির ওই পাশের কিছু বিল্ডিং এবং স্ট্রিট লাইট। সো যেহেতু এটা ঢাকা একটু বাইরে মফস্বল জায়গা, সো অত লাইট আসলে নাই আমাদের ঢাকার ভিতরে যেরকম লাইট থাকে। সো খুব কয়েকটা টিমে স্ট্রিট লাইট আছে, এই হচ্ছে আলো। আর চাঁদ ছিল মনে হয়, চাঁদ ছিল না দিন, মাইকে বল, সরি বলবো না, চাঁদ সূর্য ছিল, ডে ওয়াজ ডে, নাইট ইট ওয়াজ নাইট, ইট ওয়াজ টোটালি নাইট। আই থিংক দেয়ার ওয়াজ সাম মুন, না দেয়ার ওয়াজ নো মুন বিকজ ডোন্ট রিমেম্বার। আচ্ছা ওকে। সো দিন হয় চাঁদ ছিল, মানে হয় অমাবস্যা ছিল অথবা মেঘে ঢাকা ছিল, কিছুটা ছিল। তো আমরা তখন ওই টিয়ে করে সব সেটেট করে বসছি, তো ওই ওয়েটিং যে কিছু হবে নাকি। তো ইউজুয়ালি যখন কিছু হয় তখন যেমন জিব্রানের সেন্স করতে পারে, জিব্রান সব জায়গায় একটা ফিলিং পায়। সো ও কিছুটা বলে যে আই এম ফিলিং সামথিং, অথবা কিছুটা বলে যে কিছুটা হচ্ছে মনে হয়, এন্ড দেন ইউজুয়ালি দ্য নেক্সট পারসন টু পিক ইট আপ ইজ সুমন ভাই, এন্ড আই এম সামবডি যে জীবনে কিছু পিক আপ করি না। সেটাই। সো ওই দিন দেখি যে জিব্রান ভাই সুমন ভাই দের ওকে, মানে কেউ কিছু কারো কোনো সমস্যা হচ্ছে না, যোগ করতেছি আমরা যেটা করি, মানে ওয়েট করতে করতে যেটা হয়, মানে একবারের জন্য মনে হয় না যে আমরাও কোমায় চলে যেতে পারি বা এরকম কিছু। ওটা তো আমরা বিশ্বাসই করি, যাও মানে এইসব গল্প কি বিশ্বাস করে। সেটাই। এনিওয়ে অ্যাগেন আই এম সেইং, যে গল্পটা বলছেন আমরা জাজ করি নাই, আই এম জাস্ট সেইং আমরা বিশ্বাস করি। সো জাস্ট অ্যাজ এই গল্প শুনে যে শুনবে তার বিশ্বাস করার কোনো দরকার নেই, জাস্ট শেয়ার করতেছে একটা জিনিস। সো আমরা খুব নর্মালি কথা বলছি, এট দ্য নেক্সট থিং আই রিমেম্বার আমার চোখ খুললো। কথা বলছি, নেক্সট থিং আই সি, আমি জাস্ট চোখটা খুললাম, চোখ খুলে দেখি যে জিব্রান সুমন ভাই আমার সামনে নাই, আমি বসে আছি ওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছি, রুমে কোনো ফার্নিচার ছিল না। আচ্ছা, ওয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছি, কি ব্যাপার, পাশে তাকিয়ে দেখি জিব্রান সুমন ভাই দুজনে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি এটা কেমনে হইলো, আমি অবশ্য আমার কোনো মেমোরি নাই যে আমি কখন ঘুমাই গেছি। সো এটা খুবই অড। সেটাই। আমি তখন ইমিডিয়েটলি দুজনকে ডাকতেছি যে সুমন ভাই উঠেন। সো ওরা উঠছে, উঠে আমি লাইক হোয়াট হ্যাপেন, মানে সবাই একসাথে ঘুমাই গেলাম, ঘটনা কি? তো সে বললো যে আই ডোন্ট নো, মানে এটা তো জীবনে হয় নাই, মানে এর আগেও আমরা অ্যাটলিস্ট 6-7টা ইনভেস্টিগেশনে গেছি, তখন এটা তো হয় নাই আগে, আমরা তো ঘুমাই নাই, এটা কি ধরনের কথা? তো তখন আমরা কারোরই মনে নাই হোয়াট হ্যাপেন্ড। সো আমরা যেটা করলাম, ক্যামেরা রেকর্ড চলছিল, আমরা দেখি যে উই স্ল্যাপড ফ্রম সে 12:30 to 1:30 মতো, 1 ঘন্টা টাইম আমরা একটু জানি না কি হয়েছে। ক্যামেরা রিওয়াইন্ড করে আমরা দেখতেছি যে 3 জন আড্ডা মারতেছি, আমরা আড্ডা মারতে আমি হাই তোলা শুরু করে আমি একটু ওয়ালের কাছে গিয়ে বসলাম, বসে ওখানেও একটু দু একটা কথাবার্তা বলবো, হঠাৎ করে আমি চুপ করে ঘুমিয়ে গেছি। আল্লাহ। তারপরে দেখি ওরা দুজন আমাকে নিয়ে একটু হাসাহাসি করতেছে, আচ্ছা, যে এই মোটা ঘুমিয়ে গেছে, এই সাকিব এত খাইছে, সব বলতে ওরাও দেখি আস্তে আস্তে আমার কাছে চলে আসলো, ওরাও বসে লিটারালি দুজন কথা বলতে দুজন স্মুথলি ঘুমিয়ে গেছে। এন্ড দেন ফর 40-45 মিনিটস অফ দ্য টেপ আমি দুজন ঘুমাচ্ছি, আর কিছু নেই। তাহলে এটা কেমনে হইলো? তখন আমি জিজ্ঞেস করলাম জিব্রানকে যে আর ইউ ফিলিং এনিথিং, হোয়াট ইজ দিস? ইজ লাইক নো, আই ডোন্ট ফিল এনিথিং।
তখন সুমন ভাইকে আবার জিজ্ঞেস করলাম যে সুমন আপনি আর ফিলিং এনিথিং, যে এনিথিং রং? সুমন ভাই বলে যে না আমি তো কিছুই ফিল করছি না। তখন আমরা ডিসকাস করলাম যে তাহলে এটা হতে পারে যে আমরা যেহেতু এই রাতে বাইরে খাইছি, মানে এই জায়গা মানে খাবার কিছু হইতে পারে, তেল তুলের প্রবলেম হতে পারে, মশলার প্রবলেম হতে পারে। সো মেবি খাবারে কোনো প্রবলেম ছিল এবং আমরা ওটা খাইছি, এন্ড যেটা হয় যে মাঝে মধ্যে ঘুম চলে আসে বা ইয়ে হয়েছে। সো উই থট যে এরকম কোন একটা প্রবলেম হয়েছে, এটাই সবচেয়ে সাইন্টিফিক রিজনিং আমরা বের করতে পারলাম, লজিক। এই কারণেই আমরা তিনজন ধাম করে ঘুমাই গেছি। ঠিক আছে, ভালো কথা, ঘুমাই গেছি। সো আমরা বাই দ্য টাইম ক্যামেরা তো 1 ঘন্টা ইয়ে হয়ে গেছিল। সো ব্যাটারি চেঞ্জ করলাম, ব্যাটারি চেঞ্জ করে ক্যামেরা আবার সেট আপ করলাম। সেট আপ করে আমরা ওয়েট করতেছি। উইদিন 5 minutes the camera battery died. Within 5 minutes camera battery died. এটাও তো খুবই মানে অ্যাবনর্মাল। এটা খুবই অ্যাবনর্মাল, বাট তখন আমরা তো প্রথম তো আমরাও নিজেরাও শিওর না যে আসলে কি হয়েছে। আমি ইমিডিয়েটলি জীবনকে দোষ দিচ্ছি যে তুই হালা টেকনিক্যাল ইনচার্জ, ব্যাটারি চার্জ করস তাই এই সেই। I took it personally. জীবন দেখা বলে আমি চার্জ করে বলে আমি সবগুলো নিজে চার্জ করছি নিজের হাতে। ও অনেক বলতেছে, আমিও বলতেছি, সময় কিছু বলতেছে না, মজা দেখতেছে আর কি। তো এইসব বললে সে আবার ওই ব্যাটারি বের করলো, বের করে রাখলো। আবার সেকেন্ড ব্যাটারি, থার্ড ব্যাটারি বললাম আমরা, থার্ড ব্যাটারি বললাম। আর মিনওয়াইল ওই দুইটা ওখানে পাওয়ার আপ ছিল, চার্জ হচ্ছে। ওটা চেক করে ফুল ব্যাটারি আছে দিলাম, ঠিক আছে। ওটাও উইদিন 10 minutes, আরো কম, 8 to 10 minutes এর মধ্যে দ্যাট ব্যাটারি রান আউট। তখন আমি আবার ওরা না কিছু বলতেছে না, মানে উই আর অল টকিং অ্যাবাউট হোয়াট ইজ গোয়িং অন, বাট জিবরানও কিছু বলতেছে না যে আই এম ফিলিং সামথিং। সোনু ভাইও কিছু বলতেছে না যে আই এম ফিলিং সামথিং। তখন আই স্টার্টেড গেটিং ওয়ারিড যে 3টা জিনিস হয়েছে যেটা আমরা এক্সপ্লেন করতে পারছি না। আর আমাদের গ্রুপের যারা এসব জিনিস ইউজুয়ালি সেন্স করতে পারে, ওরা কিছু সেন্স করতেছে না, ঘটনাটা কি। তখন এটা নিয়ে আমরা কিছু কথা বলতেছি, কথা বলতে বলতে হোয়াট হ্যাপেন, পুরো এলাকা ইলেকট্রিসিটি চলে গেছে। সো আমরা অলরেডি ডার্কেন রুমে আছি, রাইট, এন্ড উই হ্যাভ ওই টর্চ ফর্চ, যে টর্চ আছে সেগুলো আছে। সো ইউজুয়ালি আমরা টর্চ অফ করে রাখি, আমরা হাঁটাহাঁটি করছি, হেলমেটের সাথে যে অফ থাকে। যখন কোনো দরকার হয় তখন আমরা জ্বালাই, আদারওয়াইজ ক্যামেরা দিয়ে দেখার চেষ্টা করি। ওই তো মানে কিছু মুভমেন্ট হলে ওটা অন করি, নাহলে তো ব্যাটারি শেষ হয়ে যাবে। আচ্ছা, সো হঠাৎ করে কারেন্ট চলে গেল। বাই দ্যাট টাইমিং ওই রুমে যে আলোটা আসতেছিল ওটা বাইরের আলো আসতেছিল, যেটা বললাম যে বাড়ির বাইরে একটা উঠানের পরে রাস্তা, ওখানে স্ট্রিট লাইট, ওই হালকা আলোগুলো জানলা দিয়ে আসতেছিল। ওইখানে পুরো কারেন্ট চলে গেছে। সো ইমিডিয়েটলি এমন নিকশ কালো অন্ধকার হয়ে গেল। আমি জানি না তো রাসেল বা মাসুম এক্সপিরিয়েন্স দ্য ডার্কনেস, যেটা হচ্ছে যে এত অন্ধকার যে নিজের হাত দেখা যায় না, এবং দ্যাট ইজ এক্সট্রিমলি ডিসওরিয়েন্টিং। মানে ইউ ফিল লাইক একটা লিম্বো স্পেসে আছে। হ্যাঁ আসলে আমার কয়েকদিন আগে নিজের বাসায় হয়েছে, সুপার কারেন্ট চলে আমার হঠাৎ করে 2-1 হয়েছে। আমি বের হয়েছি দরজা দিয়ে, তবে নিজের হাত দেখতে পাচ্ছি না, মানে এই অবস্থা। খুব উইয়ার্ড লাগে ওই টাইপটা, অসম্ভব উইয়ার্ড লাগে। সো ওই রকম একটা অন্ধকার সিচুয়েশনে মানে হাত পাও দেখতে পাচ্ছি না। সো ইমিডিয়েটলি আমরা যেটা করছি, উই ওয়েন্ট ফর আর টর্চেস। টর্চ একটাও কাজ করতেছে না, ওদেরও ব্যাটারি তার মানে একই সমস্যা। অল টর্চেস গন। নেক্সট হোয়াট উই ডিড, সবার মোবাইল বের করছি, অল মোবাইলস ডেড, সিগন্যাল না, ডেড, দেয়ার ইজ নো চার্জ। অলরাইট, সো এইগুলো আমরা করতেছি এন্ড আমরা কেউ কাউকে দেখতে পারতেছি না। সো উই ডোন্ট নো, মানে লাস্ট মেমোরি আসছে কে কোথায় ছিলাম। তো সুমন ভাই প্রথমে বলছে যে যেখানে আছে দাঁড়া থাকো, ডোন্ট মুভ। তখন আমি জীবন চুপচাপ দাঁড়ায় এগুলো টেস্ট করছি, কিছু হচ্ছে না। তখন আমি শুরু করে, শুন ভাই, আই এম ফিলিং সামথিং ফর দ্য ফার্স্ট টাইম মেবি। হ্যাঁ, আমি বললাম যে শুন ভাই, আই এম ফিলিং সামথিং, আই এম ফিলিং এক্সট্রিমলি সাফোকেটেড। আমার কাছে মনে হচ্ছে খুব প্রেশার একটা ফিল করতেছি অন মাই চেস্ট অ্যান্ড হার্ট, মানে প্যানিক হইলে যেটা হয় ওইরকম একটা ফিলিং লাগতেছে। আপনারা কিছু ফিল করতেছেন? মানে আমি ভয়ের কথা বলতেছি। জিবা বলে না, আই ডোন্ট ফিল এনিথিং। শর্মা বলে আই ডোন্ট ফিল এনিথিং। এইরকম সময় কিছুটা ততক্ষণে আমাদের চোখ সয়ে আসছে টু দ্য ডার্কনেস। সো আমরা নিজেদের হাত একটু দেখতে পাচ্ছি। সো তখন দেখলাম সুমন ভাই জানলা যেখানে ছিল, উনি জানলার কাছে দাঁড়ায় ছিল, এন্ড ইজ লুকিং আউট। তখন সুমন ভাই আমাদের ডাকছে, তোমরা এদিকে আসো। সো উই জয়েন্ড হিম জানলার কাছে গিয়ে। জানলা দিয়ে তাকায় দেখি
বাইরেটা না মানে ইটস এক্সট্রিমলি উইয়ার্ড, মানে প্রচন্ড গ্রে টাইপের একটা সিচুয়েশন, মানে ওই as if- যেটা শুনে হ্যাঁ মানে অ্যাজ ইফ সব মারা গেছে আর কি, মানে সবকিছু থেকে লাইফ চলে গেছে, বুঝছো? আসলে একটা দেয়ালেরও তো লাইফ থাকে, একটা বিল্ডিং এর একটা লাইফ থাকে, রাস্তারও একটা লাইফ থাকে। ইটস লাইক উই ওয়ার লুকিং এট সামথিং যেখানে নাথিং ওয়াজ অ্যালাইভ এন্ড ইটস ভেরি ডার্ক, আবার একটু গ্রে, মানে এক্সট্রিমলি উইয়ার্ড। আমরা তিনজন ওখানে দাঁড়ায় আছি এন্ড উই সি অনেক দূরে আকাশে একটা রেড লাইট যেটা ব্লিক করতেছে। আচ্ছা So এটা আমরা ধরেই নিছি এটা ওয়ান অফ দোজ হয় ইলেকট্রিক টাওয়ার্স অথবা মোবাইল ফোন টাওয়ার্স, বিশাল বিশাল টাওয়ার থাকে, ওটার উপর একটা লাইট ওটা ব্লিক করছে। So আমরা তিনজনই তখন আমাদের আশেপাশে কোনো লাইট নেই কিন্তু, রাইট? So আমরা তিনজনই ওই লাইটটার দিকে তাকিয়ে আছি যে ওই লাইটটা ব্লিক করছে। হঠাৎ করে আমি রিয়েলাইজ করলাম, and পরে আসতাম এন্ড দে ফেল দ্য সেম ওয়ে, হঠাৎ করে রিয়েলাইজ করলাম ওই লাইটটা আস্তে আস্তে ইজ গোয়িং অ্যাওয়ে, দূরে চলে যাচ্ছে। হ্যাঁ লাইটটা আস্তে 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 করে দূরে চলে যাচ্ছে। আর তখন আমার মধ্যে একটা ভয়াবহ মানে সিরিয়াস একটা ভয় আসছে। আমার তখন মনে হচ্ছিল যে ওই লাইটটা যদি চলে যায় তাহলে আমি আর জীবনে আলো দেখতে পারবো না। এই ফিলিংটা আসছে হঠাৎ করে। ইয়েস, যে আমি ওখানে দাঁড়ায় আছি, আমরা তিনজনই দাঁড়ায় আছি, none of us are moving, nobody is talking, and ওই লাইটটার দিকে দেখছি, লাইটটা আস্তে 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 করে দূরে চলে যাচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এই লাইট যদি চলে যায়, মানে আমরা কেউ ভয় অন্যদিকে তাকাচ্ছি, এই লাইটটা দিয়ে তাকাতে হবে আমাদের, আজ আমাদের লাইফের কোনো লাইট নেই, এটা যদি চলে যায় তাহলে আমরা আর জীবনে আলো দেখতে পারবো না। এরকম ফিলিং নিয়ে বসেছি, দাঁড়ায় আছি, এন্ড দেন লাইটটা আস্তে আস্তে চলে গেল, সাডেনলি জাস্ট ডিসঅ্যাপিয়ার, দূরে গিয়ে ডিসঅ্যাপিয়ার করলো। পিন ড্রপ সাইলেন্স, আমরা তিনজন যে ইউজুয়ালি হাসাহাসি করি, যোগ করি, চুপচাপ পিন ড্রপ সাইলেন্স, দাঁড়ায় আছি একভাবে জানলা দিয়ে বাইরে তাকায় আছি যে দের ইজ নো লাইট ইন আওয়ার লাইফ। এই ফিলিংটা কিন্তু ভয়াবহ, ভয়াবহ feeling। কোনো লাইট নাই চারপাশে নাই, এটা হয় না আসলে, এটা হয় না। ভেরি ভেরি ডেঞ্জারাস। এরকম বোধহয় আমরা অ্যারাউন্ড, মানে তখন মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়াচ্ছিলাম, পরে আমরা বের করছি যে 5 মিনিটস, তখন মনে হচ্ছে আল্লাহ কতক্ষণ ধরে দাঁড়ায় আসছি। 5 মিনিট পরে যেটা হলো, দাম করে ইলেকট্রিসিটি ফেরত আসলো, মানে আমরা তো রুমে অলরেডি লাইট অফ ছিল, রাস্তার লাইট গুলো ফেরত আসছে, রাস্তায় ফেরত আসলো, তখন ম্যাজিক্যালি সব চেঞ্জ। আর এটা আমরা কি মানে নিজেরা ইলুশন দিচ্ছি যাই না, মানে লাইট আসছে মানে মনে হচ্ছে আমরা সবাই প্রাণ ফিরে পেলাম। রাস্তার লাইট ঠাস ঠাস কয়েকটা জ্বললো, হঠাৎ করে দেখি উই ক্যান সি দ্য স্কাই, উই ক্যান সি দ্য বিল্ডিংস প্রপারলি, নিজেদেরকেও ঠিক মতো দেখতে পারতেছি। তখন আমি শুনে বললাম, শোন ভাই, আমার কিন্তু ভয়াবহ উল্টাপাল্টা লাগছে জিনিসগুলো, আপনারা কি এখনো কিছু ফিল করতেছেন? এখনো কিছু ফিল করতেছি না, আমি এখনো কিছু ফিল করছি না, বাট আমার মনে হয় এখানে অসম্ভব গন্ডগোল আছে, বিকজ তুমি জীবনে কিছু ফিল করো না, সো লেটস জাস্ট গেট দ্য হেল আউট অফ হিয়ার। তারপরে আমরা ওখান থেকে লিটারালি গাড়ি বসে প্যাক করে 2 মিনিটস উই র্যান আউট, তখন বাজে 3টা জাস্ট র্যান আউট, গাড়িতে করে চলে গেছি। পরে ওই ছেলেটাকে ডাকা হয়েছে, সোমবার ডাকছে বাসায়, দেখে ছেলেটাকে বলছে যে আপনার কোনো এভিডেন্স পাইছেন? সোমবার বলছে আমরা কোনো এভিডেন্স পাই নাই, but that room is bloody haunted. There's something seriously wrong in the room, so we would recommend ওখানে কিছু না। কি অদ্ভুত ব্যাপার যে মানে যে দুজন বুঝতে পারেন, রিদওয়ান ভাই এবং তার মানে দুজনে কেউ বুঝতে পারেনি। আরো স্ট্রেঞ্জ ফিলিং আমার কাছে one of the strangest thing হচ্ছে আমরা